আমরা যারা কলকাতা বাংলা সিনেমা দেখি, কলকাতা বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিক যে ক্যারেক্টারটা করে, রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা প্রায় সব সিনেমাই একই রকম থাকে। দেখা যাচ্ছে সে সাধারণত ফ্যামিলির বড় ছেলে থাকে বা এরকম একটা চরিত্র থাকে, সে একটা সাচের মধ্যে অভিনয় করে। বাংলা সিনেমাতে আবার এই জিনিসটা হয়তো প্রবীর মিত্র। তো প্রবীর মিত্র থাকতো খুবই ত্যাগী টাইপ মানুষ। সে বড় ই সে বড় সন্তান এবং সে তার ছোট ভাই বোনদের মানুষ করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক রকম স্ট্রাগল ফেস করতো। তো আমাদের এই যে একটা সাচ আছে বড় ছেলে, ফ্যামিলির বড় সন্তান বা বড় ছেলেদের, যে তারা একটা সব স্যাক্রিফাইস টাক্সিস করে নিজের জীবনে প্রায় কিছুই করতে পারে না, এবং যাদের জন্য সাথে স্যাক্রিফাইস করছে তারা তাকে জীবনে অনেক কষ্ট দেয়। এইটা পরবর্তীতে কয়েক বছর আগে অপূর্ব একটা নাটক করছিল বড় ছেলে, ওইটা খুবই জনপ্রিয় হয়েছিল। তো আমার মনে হয় যে এই যে বড় ছেলেদের নিয়ে যে গল্পগুলো বা বড় ছেলেদের যে পোর্ট্রেট, আমার মনে হয় যে এই পোর্ট্রেটটা আসলে অনেকটাই একপেশে, এবং তাদেরকে যেভাবে দেখানো হয় এই গল্পটা আসলে পুরোপুরি এইরকম না। এবং এই গল্পটা আসলে যতটা মানবিক, এই মানবিকতার বাইরেও আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। তো ওই জিনিসগুলোকে খুব স্থূলভাবে দেখে এক ধরনের সিম্প্যাথি গেইন করার চেষ্টা করা হয়। সো আমি অলওয়েজ সিম্প্যাথির বিপক্ষে, কারণ সিম্প্যাথি দিয়ে মানুষের আসলে গ্রোথ হয় না। তো এই জন্য আমার এই বিষয়ে কথা বলার জন্য একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছা পূরণের জন্য আমি পেয়ে গেলাম রুহুল আমিন সাদ। রুহুল আমিন সাদ, ওর সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, সেই 2014 সাল থেকে। এবং মার্কেটে এখন অন্যরকম বিজ্ঞান বাক্স নামে যে একটা সায়েন্স কিট পাওয়া যায়, এই বিজ্ঞান বাক্সটার নাম আসলে ছিল জ্ঞান বাক্স। তো ও এইটা নিয়ে একটা সার্ভে করছিল অনেক স্টুডেন্টদের মধ্যে। সো বিজ্ঞান বাক্স নামের রাখার পেছনে ওর ওই সার্ভেটার একটা বড় অবদান আছে। যে কারণে এটা বলার যে এই রুহুল আমিনকে যখন আমি প্রস্তাব করলাম যে তুমি আমার বাবুরের সাথে আসো, ও আমাকে বলতেছিল যে ভাই কী কী প্রস্তুতি নিতে হবে। তো বিষয়টা আমার খুব হাতে ঘা লাগার মতো লাগলো যে আমার সাথে এই যে প্রায় 10-11 বছর ধরে কানেক্টেড থাকার সত্ত্বেও যে আসলে আমার সাথে আলাপ করার যে স্টাইল, এই স্টাইলের সাথে এখনও ধারস্থ হইতে পারে নাই, তার জন্য তো আসলে কিছু বিশেষ বন্দোবস্ত রাখা উচিত। তো তখন ওকে বললাম যে অবশ্যই তুই বাবুরের সাথে আসবা, এটা তো একটা বিরাট ভাবগাম্ভীর্যের ব্যাপার আছে, তুমি অবশ্যই স্যুটটাই পরে আসবা এবং সানগ্লাস পরে আসবা। ফলে এই স্টুডিওতে সানগ্লাস স্যুটটাই পরে সম্ভবত বাবুল রশির ইতিহাসে প্রথম, এবং হইতে পারে এটা একমাত্র কেস। তো রুহুল আমিন সাদ ও ঢাকা ভার্সিটিতে পড়তো, এরপরে কোথায় কোথায় জানি করে প্রচুর অর্থ উপার্জন করছে, সামনে আরও করবে। তোর সাথে এই ইয়েতে বড় ছেলে সিনড্রোম নিয়ে কথা বলার জন্য ওর একটা ভালো কেস, কারণ ও নিজেও ফ্যামিলির বড় ছেলে। তো তারপর থেকে গল্প শুরু করা যাক। তো রুহুল আমিন, এই যে তুমি সানগ্লাস পরে আসছো, তোমাকে কিন্তু মানাইছে ভালো। আচ্ছা, আমার মনে হচ্ছে না যে আমাকে মানাইছে। এমনিতে রাত, তারপরে হচ্ছে স্যুটের সাথে সানগ্লাস আমাকে মানাচ্ছে না। যদি আরেকটু চিকন হইতাম তাহলে হয়তো স্যুটের সাথে সানগ্লাস মানাইতো। বাট তারপরে আপনি যেহেতু আমি ভুল করে ফেলছি জিজ্ঞেস করে, ভুলের মাসুল হিসেবে এখন পানিশমেন্ট হিসেবে স্যুটটাই পরে এবং সানগ্লাস পরে আমি ইয়ে করছি। আমি জানি না যে আমার এই ড্রেস আমার বিজ্ঞতা বা আমার কথার ওয়েট কতটুকু কমাই দিবে, বাট আমি ট্রাই করবো ব্যালেন্স করার জন্য। তুমি যদি জিনিসটাকে এইভাবে দেখো যে বড় ছেলে বললে আমরা যেটা দেখি যে বড় ছেলে থাকবে একটা ফিনফিনে পোশাকে, খুবই কম দামি একটা এর মধ্যে থাকবে। সো বড় ছেলের সাথে তো এটা যাচ্ছে না। সো তুমি তো আসলে বড় ছেলের টপিকে কথা বলতে আসছো, কিন্তু তোমার ড্রেস আপ কিন্তু বড় ছেলেকে রিপ্রেজেন্ট করতেছে না। সো যদি আমরা ড্রেস আপের জায়গাটা ছাড়াও রাখি, এমনিতে তোমার লাইফে বড় ছেলে আসলে কোথায় আছে? আমার লাইফে বড় ছেলে আছে হচ্ছে, ধরেন আমি একটা দূর রাস্তায় যেতে হবে, সেখানে আমার সাথে হয়তো আরেকজন সঙ্গী ছিল, সেও একটা সাইকেলে আমিও একটা সাইকেলে, পিছনে হচ্ছে একটা বোঝা। তো হঠাৎ করে আরেকজন মানুষ সামহাও নাই হয়ে গেছে, এখন আমার সাইকেলও চালাতে হচ্ছে, আরেকজনটাও আমাকে হাতে নিয়ে যাইতে হচ্ছে, গন্তব্য অনেক দূরে। আমি ওই মেঠো পথে আছি যেখানে ধরেন আমাকে এরকম 2 সাইকেল নিয়ে আগাতে হচ্ছে। তুমি যদি বড় ছেলে না হয় মেজো ছেলে হইতা বা ছোট ছেলে হইতা, তাহলে কি ওইভাবে চরিত্র হইতো না নাকি? মানে তখন কি চেঞ্জটা হইতো? মানে তোমার জায়গায় তোমার বড় ভাই করতো, এটা মনে করতেছো? মনে হয় এটা করতো, কারণ আমি দেখছি যে বড় ছেলে হওয়ার কারণে বাবা মা হিসেবে তাদের নিজস্ব যে স্বপ্ন পূরণের একটা টুল, বা টুল বললে এটা নেগেটিভ অর্থে বোঝা যায়, আসলে ফ্যামিলির পরে তারাও যখন ফ্যামিলি নিয়ে স্বপ্ন দেখা শুরু করে, স্বপ্নগুলো পূরণ হওয়ার যে প্রথম মাধ্যম, তা দেখা যায় বড় ছেলেরাই প্রথম মাধ্যমটা হয়ে যায়। তাদের বড় সেলিব্রেশন, খুশি, হাসি, তারপর আনন্দের ভাগাভাগির বিষয়গুলা বড় ছেলে দিয়ে সামনে আসে। তাদের এক্সপেকটেশন দাঁড় হয়, স্বপ্ন দাঁড় হয়, তারপর এক সময় হয়তো তারা ভাবে যে এই আমাদেরকে লিড দিবে,
এই হচ্ছে আমাদের এক প্রকার বাংলা যদি বলি যে পীর হবে আর কি। তো আমি যারা আমার বন্ধু বান্ধবের সাথে পরিচয় আছে ম্যাক্সিমামেরই বড় ছেলে এরকম যারা থাকে তাদেরকে আমি বন্ধু বান্ধবের মানে বলতাম যে ও তোর পীর ভাই এরকম আর কি। তো এই জায়গাটার কারণে আমার মনে হয় যে বাবা মা বলেন, ছোট ভাই ব্রাদার বলেন, বা আত্মীয় স্বজনের বড় ছেলেকে ওইভাবেই দেখা হয় যে এমন একজন মানুষ হবে, সে যদি ছেলে হয় তাহলে তাদের পারিবারিক খ্যাতিও সে নিয়ে আসবে, বাবা মার যে অপূর্ণ ইচ্ছা বা সুপ্ত বাসনা বা যে স্বপ্ন সেগুলো পূরণ করার ওয়ান অফ দ্য সোলজার হবে। আবার অ্যাট দ্য সেম টাইম চ্যালেঞ্জের টাইমে তাদেরকেই মেইন অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই বিষয়গুলো আর কি দেখা হয়, এইভাবেই দেখে বাবা মা। তুমি যে গল্পটা বলতেছো এই গল্পটা মোস্টলি আমার কাছে 90s বা আর্লি 2000-এর ওই গল্পগুলোর সাথে মোটামুটি ম্যাচ পাই, মোস্টলি 80s-এর সাথে। সো 2024-এর পৃথিবীতেও কি আসলে বাংলাদেশে এই বড় ছেলে বা ছেলে মেয়ে ওই ব্যাপারগুলো কি এখনো প্রাসঙ্গিক নাকি? তোমার কি মনে হয়, মানে তোমার বয়সটাও যাদের জন্ম 2000-এর আগে তাদের ক্ষেত্রে এটা হয় এভাবে যদি আমরা একটা দেখি। আরেকটা হচ্ছে যাদের জন্ম ঢাকার বাইরে বাংলাদেশে আর ঢাকার জন্ম, এরা এই দুটা ক্যাটাগরিতে। তো ঢাকায় যাদের জন্ম 2000 সালের আগে তাদের ক্ষেত্রে স্টিল বড় ছেলের রিলেভেন্ট, বাট 2000-এর পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বড় ছেলের সিনড্রোমটা খুব একটা রিলেভেন্ট হবে না, কারণ এখন বাবা মারাও অনেক ক্ষেত্রে সচেতন হচ্ছে। তারা মনে করে যে বাচ্চাদেরকে প্রেশার দেওয়া মানে এক ধরনের অত্যাচার। বাট দুই রকমই আছে, কিন্তু আমি যেহেতু আমি বিলং করি হচ্ছে মিলেনিয়াল ওই জেনারেশনে, তো আমাদের জেনারেশনে এটা ফুললি এটা একটা সিনড্রোমই বলা যায় এবং এর একটা প্যাটার্নও আছে। তারপরে 2000 সালের আগে যদি জন্মগ্রহণ যারা করে ওদের সাথেও মিশে দেখছি প্যাটার্নগুলো মিলে যায়। সো আমি যদি মনে করি যে কাদের মধ্যে বড় ছেলের সিনড্রোমটা আছে, তো সেই ক্যারেক্টারিস্টিক যদি কয়েকটা বলি তাহলে 1 নম্বর আসবে তারা হাই অ্যাম্বিশাস হয়, বাট একটা সার্টেন লেভেলের পর তারা অ্যাম্বিশাস থাকলেও অ্যাম্বিশনটা পূরণ করার পিছনে যে এফোর্ট দেওয়ার দরকার সে এফোর্ট তারা আলটিমেটলি দিতে পারে না, বিভিন্ন কারণে দিতে পারে না। দিতে না পারার কারণে সে নিজেকে পৌঁছায় রাখছে যে আমি টপার, এবং কিন্তু ওর টপারের যে ব্যাপারটা সেটা একটা সার্টেন লেভেল পর আর কন্টিনিউ করা যায় না। লেটস সে আমি যখন গোল্ডেন এ প্লাস পাইছিলাম এসএসসিতে তখন আমি সেলিব্রিটি ছিলাম বা আমি মনে করতাম যে আমি টপার। তারপরে এইচএসসিতে যখন আমি আবার গোল্ডেন পাইলাম আমি আবার মনে করলাম যে হ্যাঁ আমি টপার। পরে যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম তখন সেটাও আমার একটা ব্র্যান্ডিং এর একটা টুল ছিল, মানুষদেরকে বলতাম যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, দ্যাটস এনাফ, আমার আর কিছু বলা লাগতো না। পরে যখন ঢাকা ইউনিভার্সিটি শেষ করে জব শুরু করলাম তখনও কিছুদিন একটা ছিল, কিন্তু জবের পরে এই জবটা দিয়ে তো আর বেশি দিন আমি আমার আইডেন্টিটি প্রকাশ করতে পারবো না। তো দেখা যায় যে একটা টাইমের পর বড় ছেলেরা অ্যাম্বিশিয়াস হওয়ার কারণে মিডিওকরের লেভেলে চলে যেতে হয়। তো চলে যাওয়ার পরও তাদের খুবই আইদার ইগো কাজ করে অথবা নিজেদেরকে মনে করে যে আমি অনেক উপরে বিলং করি, আমার মানে যাদেরকে আমি মনে করি না যে তারা আমার লেভেলে তাদের সাথে মিশতে সমস্যা হয়। তো এক্ষেত্রে সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে। তারপরে বড় ছেলেদের মধ্যে একটা আনকনশিয়াস টেন্ডেন্সি থাকে যে দে হ্যাভ টু বি দ্য সেন্টার অফ অ্যাটেনশন। সো এই সেন্টার অফ অ্যাটেনশন হওয়ার কিছু সুবিধা আছে অসুবিধাও আছে। তো বড় ছেলেদের মধ্যে আরেকটা জিনিস দেখছি যে তারা গ্রিটিংয়ে খুব ভালো হয় না, বাজে হয়। আচ্ছা। এবং আমি বলছি আমার জেনারেশন এবং পরের জেনারেশন জেনজিও যদি হতে পারে। তো আবার বড় ছেলেদের মধ্যে আরেকটা জিনিস দেখছি যে তারা গ্রিটিংয়ে বাজে হয় এবং দেখতে চেষ্টা করে যে সে কখন পর্যন্ত সেন্টার অফ অ্যাটেনশন হচ্ছে একটা গ্রুপে। তো তাদেরকে ফ্যামিলিতে লিডার মানা হয়, আবার তারাও আনকনশিয়াসলি চায় যে দে উড লাইক টু বি এ লিডার। তো এরকম কয়েকটা বৈশিষ্ট্য আছে দেখে তাদেরকে বোঝা যায়। তো তাদের একটা আমি মনে করি যে একটা যাদের বয়স 25-এর পর হয়ে গেছে এবং বড় ছেলে তাদের মধ্যে একটা গ্লানি আস্তে আস্তে বড় হতে থাকে যে তারা একটা জিনিস অ্যাচিভ করতে চাচ্ছে, বাট ওই অ্যাচিভ করার পেছনে তারা পরিশ্রমটা করতে পারছে না। সো তাকে সে মনে করছে যে ওই জিনিসটা সে অ্যাচিভ করার যোগ্য, সো তার সেলফ পারসেপশন অনেক উপরেই সে রাখে, কিন্তু তার অ্যাক্টিভিটি বলে না যে সে ওই জিনিসটা অ্যাচিভ করার যোগ্য। তো মানুষ তাকে সেভাবে জাজ করে। তো এই ধরনের পাওয়া না পাওয়ার একটা গ্লানি দিয়েই তার আস্তে আস্তে বড় মানে হতে থাকে, তার লাইফ চলতে থাকে। অপূর্বর যে নাটকটা ভাইরাল হয়েছিল ওইখানের আমি অবশ্য নাটকটা দেখিনি, আমি দেখছি। নাটক তো আসলে আমার ভালো লাগে না, তবে নাটক দেখা হয় না। তো ওই নাটকে অপূর্বকে যা দেখাইছে
আমার তো মনে হয় তুমি যেসব বৈশিষ্ট্য বলতেছো অপূর্বর সাথে তো মনে হয় ওই বৈশিষ্ট্যগুলো ছিল না। না, ওই বৈশিষ্ট্য অপূর্ব, ওটা আমি দেখছি এবং ওটা মানে ওখানে তো মূলত অর্থনৈতিক ব্যাপারটাকেই তো মনে হয় মুখ্য করা হয়েছে, যে আর্থিক অভাব অনটনের বিষয়টাই তো দেখা হয়েছে না। তো ওটা যেটা ওই নাটকের প্লটটা মোস্টলি 90s এর আগের মধ্যবিত্তর উপর ভিত্তি করে, কারণ 2000 সালের পরে একটা স্টুডেন্টেরও ইনকাম করার অনেক সুযোগ আসছে এবং 2000 সালের পরে আমি যখন দেখছি যে না খেয়ে কিন্তু এখন আর মানুষ মরে না, আর টাকার অভাবে তার এরকম মানে এখন কথা হচ্ছে টাকার অভাবে কার ওই লেভেলের রিলেশনও হবে না। কারণ একটা রিলেশন তৈরি করতে হলে আগে যেমন নায়ক যে থাকতো তার গর্ব থাকতো যে সে অনেস্ট, সাহসী এবং সে বলতে পারেন যে অন্যায়ের প্রতিবাদকারী এবং এরকম একজন পপুলার মানুষ। আর নায়িকার ল্যাকিংস থাকতো যে সে বড়লোক হয়েও আনহ্যাপি, সো হ্যাপিনেস খোঁজার জন্য সে নায়কের প্রতি প্রেমে পড়তো, যেহেতু নায়কের কাছে লাইফ আছে বাট নায়িকার কাছে নাই। তো এই জিনিসটা আমার মনে হয় যে 2000-এর পরে আর এভাবে কাজ করে না। এখন কাজ করে যে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করবে কি করবে না, এটা মোস্টলি কাজ করে যে তারা দুজন তাদের কোম্পানি এনজয় করছে কিনা। একজনের ল্যাকিংস আছে আর একজনের ল্যাকিংস নাই, ওইটা ম্যাচ আপ করার জন্য যে রিলেশন হচ্ছে ওই জিনিসটার কাজ করে না। এখন কাজ করে যে দে এনজয় দেয়ার কোম্পানি আর নট। তো কোম্পানি এনজয় করার জন্য অবভিয়াসলি একটা সেম ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড হলে ভালো হয়, অথবা একটা সেম প্ল্যাটফর্মে হতে হবে, আইদার সেটা ইউনিভার্সিটিতে হোক অথবা অন্য যে কোনো জায়গায় হোক। তো এক্ষেত্রেও আমার মনে হয় যে রিলেশনগুলো এভাবে হয় যে এনজয় করছে কিনা। তো খুবই কম মানুষ আছে যে ইকোনমিক্যাল এই কনস্ট্রেন্ট পার হয়ে একটা রিচ ফ্যামিলির মেয়ের মেন্টালিটির জন্য সে কেপেবল হবে, এই জিনিসগুলো খুবই কম হয়। তো ওই বড় ছেলে নাটকটা আমার মনে হয় যে এই সময়ের জন্য রিলেভেন্ট না মোটেও, যে অর্থনৈতিক কারণের জন্য তার গার্লফ্রেন্ডকে সে ছেড়ে দিছে, বরং এখন এই ব্যাপারগুলো অন্যভাবে কাজ করে আর কি। হয়তো দেখা যায় যে এখন অপরচুনিটি সুযোগ আছে, আপনি যদি এডুকেশনটাকে মেইন পারপাস ধরেন বা স্কিল দিয়ে যদি পারপাস ধরেন, টাকা ইনকামের অনেক সুযোগ আছে। সো টাকা ইনকাম করে আপনার চাইলে যদি মনে হয় যে একটা লেভেল পর্যন্ত যাচ্ছেন, তাহলে একটা রিচ ফ্যামিলির মেয়েকে বিয়ে করাও সম্ভব। সো ওইটা আমাদের জেনারেশনের সাথে বা পরের জেনারেশনের সাথে বড় ছেলে ওই নাটকটা রেলেভেন্ট না, এবং ওই নাটকের যে বড় ছেলের ক্যারেক্টারিস্টিক্স আমি যেটা বললাম সেটাও ম্যাচ করবে না। বাট রেসপন্সিবিলিটির জায়গায়, স্যাক্রিফাইসের জায়গায় আমি বলবো যে হ্যাঁ কিছুটা ম্যাচ করে। যদি সেটা না হয় তাহলে এই নাটক এত জনপ্রিয় হয়েছে কেন? তার মানে তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই স্টোরির সাথে নিজেকে কানেক্ট করতে পারছে। কারণ আমার মনে হয় যে প্রেমে ব্যর্থতা সবাই হয়, তো অনেক ছেলেরা ব্যর্থ হয়েছে, হওয়ার পরে তাদের ব্যর্থতার একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্যে ওই নাটকটাকেই দেখছে যে একটা ভালো চিত্রায়ন, তাই তারা ওটাকে দেখছে এবং ওটাকে রিলেট করছে এবং নিজেকে বুঝ দিছে যে হ্যাঁ এটাই আমার ক্ষেত্রে সত্য, যে আমি ওই মেয়েটাকে পাই নাই বা ওই ছেলেটাকে আমি পাই নাই, তার কারণ হচ্ছে যে তারা আমার চাইতে ফাইন্যান্সিয়ালি বড়। এবং এটা বললে নিজেকে কাছে একটা সিম্প্যাথি পাওয়া যায় নিজের জন্যই, এবং এক ধরনের হু একটা ব্যাপারও কাজ করে। সো এটা এক ধরনের গুড ফিল দেয় তাদের মনের মধ্যে। তো এক্ষেত্রে আমার মনে হয় যে এটাই বড় কারণ, যাতে সবাই মানে এটা কি বলে রিলেট করতে পারছে। আর আমি দেখছি যে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন প্রেম করার আগে তারা রেডি থাকে ছাকা খাওয়ার জন্য আর কি। এবং দেখবেন যে ম্যাক্সিমাম গান যেগুলো হিট হয়, ছাকা খাওয়ার গানগুলোই হিট হয়। আব্দুল্লাহ সাইদের একটা বইয়ের মধ্যে পড়তেছিলাম যে আমরা প্রেমের আগে রেডি থাকি যে কম্বরে গিয়ে কিভাবে আমরা কাঁদবো, কোন গানে আমরা দুঃখ করব, কোন গান আমরা রাত্রে শুনবো, এই জন্য। কিন্তু প্রেম করে যে বিয়ে করে জোর করে মানে এরকম একটা তেজ থাকবে, এই জিনিসটা আমাদের যুব সমাজের মধ্যে থাকে না। এরকম বিভিন্ন কারণে ওই নাটকটা সবাই রিলেট করতে পারছে, বাট আমার পার্সোনালি নাটকটাতে রিলেট করার মতো কিছু আমি পাই নাই। আমার মনে হয়েছে যে নাটকটা রেডি করা হয়েছে যে এই মেসেজটাই দিবে যে অপূর্ব অর্থনৈতিক সমস্যার কারণে মেহজাবিনকে বিয়ে করতে পারে নাই, তারা পার্কে বসে বাদাম খাইছে, এই আর কি। কিন্তু এখন নর্মাল ডেট বলেন, ছেলে হোক মেয়ে হোক, ঢাকা হোক ঢাকার বাইরে হোক, ডেট মিনস এখন অ্যাটলিস্ট একটা রেস্টুরেন্টে গিয়ে বসা, খাওয়া বা গিফট দেয়া, এই কালচারগুলো তো এই বয়সে এসে কেউ বাদাম দেওয়ার এরকম করবে না। ঠিক আছে, নাটকের কথা বাদ দিলাম, তুমি নিজে যেহেতু বড় ছেলে, সো বড় ছেলে হওয়ার কারণে তুমি আসলে কি ধরনের স্যাক্রিফাইস করছো বা কি ধরনের অ্যাডভান্টেজ পাইছো বলে তোমার মনে হয়? আচ্ছা, আমি বড় ছেলের জন্য স্যাক্রিফাইস যে জিনিসটা করছি সেটা আমার মনে হয় যে আমার ফ্যামিলিতে যেটা
স্যাক্রিফাইস বলবো না, যে আমার প্রোঅ্যাক্টিভিটি বেশি ছিল এবং মনে করতাম যে আমার যে নানি ছিল তার সকল কষ্ট আমি ঘুচাবো, যেহেতু আমি ছোটবেলায় অনেক আদর পাইছি। তো ওই আদরটাকে আমি নিজেকে মনে করতাম যে আমার বেনিফিট। এবং আমার বংশের মধ্যে আমার আমার নানির আর কি আমার মতো আর কি ছোটবেলা একটা তার মামা হয়েছিল, তো মামাটা মারা যায় সামহাও কোনো একটা দুর্ঘটনায়। তা আমি নাকি নানির ওই বাচ্চার মতো হয়েছিলাম দেখতে, তো সে আমাকে অনেক ভালোবাসতো। এবং ওই এলাকার মধ্যে ওই সময় কন্টেম্পোরারি অন্য কোনো ছেলে আমার সময় জন্মগ্রহণ করে নাই, তো সেই জন্য এলাকায় সবাই আমাকে অনেক বেশি আদর করতো। আর আমার বাবা মার বংশে আমি মনে হয় ছেলে হিসেবে বড়। তো এরকম বিভিন্ন কারণে আমি অনেক নাম পাইছিলাম 7টা আত্মীয় স্বজনের মাধ্যমে। তারপরে ধরেন আমি নাকি বাসায় থাকতাম না, মানুষজন নিয়ে ঘুরে বেড়াইতো। তো আমার মনে হচ্ছিল এগুলো আমার জন্য অপরচুনিটি বা একটা সুবিধা। তো এইসব বিভিন্ন কারণে আমার মনে হতো যে আমাকে যারা ছোটোবেলায় এরকম বিভিন্ন ধরনের কি বলে এক্সট্রা কেয়ার করছে, তাদেরকে আমি তাদের দুঃখ ঘোচানোর মাধ্যমে ঋণ পরিশোধ করবো টাইপের। তো ওই জিনিসটা যেখানে আমার দরকার না, তারপর আমি প্রোঅ্যাক্টিভলি গিয়ে ওদের প্রবলেম সলভ করার ট্রাই করছি। হয়তো আমার উচিত ছিল যে যেখানে সবাইকে ইন্ডিপেন্ডেন্ট বানানো বড় ভাই হিসেবে, সেক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট আমি প্রোঅ্যাক্টিভলি না বানিয়ে বরং তাদের দায়িত্ব আমি নিজে ঘাড়ে নিয়ে এটা করতে গেছি। তখন আমার মনে হয়েছে যে আমি কিছু কিছু জায়গায় আমার প্রায়োরিটিটাকে ভুলে আমার বাকি আত্মীয় স্বজন বা পরিবারের অন্যজনের প্রায়োরিটিটাকে বেশি গুরুত্ব দেওয়ার কারণে আমার হয়তো কোনো কোনো জায়গায় লস হয়েছে, যেখানে ওদের একটা লাভ হয়েছে। বাট এই জায়গায় স্যাক্রিফাইস আমি বলবো। পাশাপাশি যেহেতু আপনি লিডার রোলে আছেন, আইদার ইউ আর এফিশিয়েন্ট অর নট, এই জায়গায় আমার মনে হয়েছে যে লিডার আপনি যখন একটা ডিসিশন নেবেন তখন ওই ডিসিশনের কনসিকুয়েন্স যাই হবে সেটারও দায়ভার নিতে হবে। তো যে ডিসিশনগুলো ভালো হয় সেক্ষেত্রে দায়ভারটা আমি মানে ওটা ক্রেডিট আমি নিতে পারি না, বা আমার মনে হয় যে ক্রেডিট আমি আদায় করি না। বাট যেখানে কনসিকুয়েন্স ভালো হয় না সেটার ক্রেডিট প্রোঅ্যাক্টিভলি আমি নিই যে এটা দায়ভার আমার, তখন খারাপ লাগে। তখন মনে হয় যে এটা আমার এক ধরনের বলতে পারেন যে কাফফারা টু বিকাম এ লিডার অফ দ্য ফ্যামিলি। এটা বাই চয়েস হোক অথবা বাই ডিফল্ট হোক, আলটিমেটলি নিতে হয় এই আর কি। আচ্ছা, এই বড় ছেলের যে আইডিয়াটা, এই আইডিয়াটা নিম্নবিত্ত ফ্যামিলিতে যেভাবে কাজ করে, মধ্যবিত্ত আর নিম্নবিত্তের মধ্যে কি অনেক ফারাক? বা যারা হচ্ছে ধনী ফ্যামিলির বড় ছেলের রোলটা তো বোধ হয় ওইটার চেয়ে একটু আলাদা, মানে এই ডিফারেন্সগুলো কি তুমি দেখছো না? হ্যাঁ, ডিফারেন্সগুলো আমি দেখছি। প্রথমে শুরু করি মধ্যবিত্তের দিক দিয়ে, কারণ মধ্যবিত্ত তো ম্যাক্সিমাম মনে করে যে তাদের জীবনের মানে জীবন পরিবর্তন সম্ভব শিক্ষা দিয়ে। কার শিক্ষা? ছেলে মেয়েদের শিক্ষা। তো এই শিক্ষা দিয়ে যখন তারা চেষ্টা করে যে পরিবর্তন করবে, তখন তারা ইনভেস্ট করে কি প্রথম সন্তানের উপরে, তারপর পরের সন্তান। তো ইনভেস্ট যখন করে বাই ডিফল্ট একটা ন্যাচারাল এক্সপেকটেশন থাকবে তাদের রিটার্নও আসতে হবে। তো ওই জায়গায় এক ধরনের বড় ছেলেদের ক্যারেক্টারিস্টিক যেটা আমি বললাম মোস্টলি রিলেটেড উইথ দ্যাট, যে মধ্যবিত্ত ঘরের একজন বড় ছেলে যদি ওই ক্যারেক্টারিস্টিক্সের না হয় তাহলে ভাবতে হবে আইদার সে সুপার রিচ ফ্যামিলি বিলং করে অথবা নিম্নবিত্ত। তো নিম্নবিত্তের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই বড় ছেলের এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হোল্ড করতে পারে না। তার কারণ হচ্ছে নিম্নবিত্ত ফ্যামিলির একটা ছেলে বড় ছেলে ছোট ছেলে হিসেবে কাউন্ট হয় না, কাউন্ট হয় যে সোর্স অফ আর্নার। বয়স হয়েছে 12 বছর, বালে হয়ে গেছো, গো ফর ইনকাম। তো তাদের এডুকেশন নিয়ে ইনভেস্ট করা, ভবিষ্যতে রিটার্ন পাওয়া, মানে নিম্নবিত্তর কথা বলছি। হ্যাঁ, নিম্নবিত্তর কথা বলছি। এই জিনিসগুলো কাজ করে না। বাট নিম্নবিত্তর ফ্যামিলির মধ্যেও যদি কালচারালি তারা গুড হয়, রিলিজিয়াসলি ভালো হয়, তাহলে এই জিনিসটা কিছু ক্ষেত্রে কাজ করতে পারে। বাট সেক্ষেত্রে সবাই মিলে যদি একটা ফাইন্যান্সিয়াল সিচুয়েশন একটা মোটামুটি স্টেবল পর্যায়ে যায়, তাহলে মানে আপার নিম্নবিত্ত যদি হয়ে যায় তখন কাজ করে। আদারওয়াইজ নিম্নবিত্ত ইনকাম করবে, ফ্যামিলি হবে, তারা আলাদা আলাদাভাবে সংসার করবে, তাদের মধ্যে এরকম দায়িত্বের ব্যাপারগুলো কাজ করে না। আর উচ্চবিত্তের ক্ষেত্রে আমি বলবো যে সেক্ষেত্রে যেহেতু এটা নিয়ে আমার কোনো কনক্রিট আইডিয়া নাই বা আমি কখনো এরকম ডিপ থিঙ্কিংও করি নাই, কিন্তু আমার মনে হয়েছে যে উচ্চবিত্তের ক্ষেত্রে ওদের তো সন্তান থাকেই একটা বা দুইটা ম্যাক্সিমাম, কারণ বেশি তো ওরা নেয় না যদি ডাবল বিবাহ না করে। তো ওই ক্ষেত্রে আমার মনে হয় যে এই আলাদা কোনো ক্যারেক্টারিস্টিক্স বার করা মুশকিল হয়ে যাবে। বাট তারপরেও যদি হয় তাহলে এটা মোর অফ খুব ভালোভাবে কি বলে প্রজেক্টেড হয় না, কারণ তাদের সম্পদের ভাগাভাগির একটা বিষয় থাকে। তো আত্মীয় স্বজন মিলে বা ফ্যামিলির লোকজন মিলে বা তার দুইজনে যদি একটা ফ্যামিলিতে থাকে,
সবার এরকম সমভাবে গড়ে ওঠার চেষ্টা করে, যদি কেউ ডিসেবলড না হয়। যদি নর্মাল একজন মানুষ হয় তাহলে বড় ভাই ছোট ভাই দুইজনই কে পোটেনশিয়াল ওনার হবে সেটা নিয়ে তারা চেষ্টা করে। আলাদাভাবে কোনো ক্যারেক্টারিস্টিক্স তাদের মধ্যে, ছেলেদের মধ্যে আলাদাভাবে দেখা যায় না। আচ্ছা, কিন্তু ধনী ফ্যামিলিগুলো তো দেখা যাচ্ছে যে এই অনেকগুলা ভাই থাকে বা অনেকগুলা ওই দেখা যাচ্ছে কাজিন টাজিন মিলে যে জয়েন্ট ফ্যামিলি, সেই জয়েন্ট ফ্যামিলিতে সবচেয়ে বড় যে তার কথা তো সবাই মানে ওইভাবে চলে, বিশেষ করে যে যেগুলো গ্রুপ অফ কোম্পানি বা ওই ধরনের পারিবারিক বিজনেস যে ফ্যামিলিগুলো। না, পারিবারিক বিজনেসের ফ্যামিলিগুলোও তো মানে বাবা যতদিন আছে ততদিন হয়তো মেনটেন করা হয়, বাবা না থাকলে বড় ভাই কেউ কেউ ওইভাবে মানে না। আর যেমন যে আকিজ না, যে পার্টেক্স গ্রুপ বলেন, তারপরে এরকম আরো কয়েকটা গ্রুপের কথা আমি জানি যাদের ছেলেরা এসে আলটিমেটলি হাল ধরতে পারে নাই। তারপরে এনজিআই এর কথাও মোটামুটি জানি, সেখানেও যে দেখা গেছে যে বড় ছেলেকে আলাদাভাবে হাইলাইট করা হচ্ছে এমন না, সম্পদকে সমভাবে বন্টন করা হচ্ছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে থার্ড যে ছেলে বা থার্ড যে মেয়ে সে ভালো করছে, বা সেকেন্ড ছেলে ভালো করছে, বড় ছেলে ভালো করতেছে না, বা আবার অনেক বড় ছেলে করতেও পারে, কিন্তু ওখানে এই বার্থ অর্ডারটা খুব একটা কাজ করে না। কারণ বাবা মার তো যখন যারা বিজনেস করে তারা অলরেডি এস্টাবলিশড, ছেলেদেরকে দিয়ে তাদের এক্সপেকটেশন রিটার্নের ক্ষেত্রে আসে না। তাদের এক্সপেকটেশন হচ্ছে যে এই লেগাসিটা মেনটেন করতে পারবে কিনা, সেটাই অনেক ক্ষেত্রে হয় না। কিন্তু মধ্যবিত্তের বড় ছেলেদের ক্ষেত্রে তো ওই যে ইনভেস্টমেন্টের রিটার্ন এক্সপেকটেশন থাকে। আচ্ছা, তোমার বাপ চাচারা কয় ভাই ছিল, কয় ভাই বোন? বাবা ছিল বাবা সহ আর 2 ভাই, মানে 3 জন, আর ফুপু ছিল 3 জন, টোটাল 6 জন। হ্যাঁ, সো আমার যেটা জানার যে তোমার কি মনে হয় যে একটা তো যে আগে এই করার কারণে কি বলে এই কন্ট্রাসেপটিভ ইউজ না করার কারণে এমনিতেই মানুষের বাচ্চা বেশি হইতো, কিন্তু ওইটার যদি বাদে দিই, এটা বাইরেও দেখা যাচ্ছে যে আমাদের মা বাবার জেনারেশনে প্রায় সবাই হচ্ছে অনেক বাচ্চা পছন্দ করতো। তো এত বাচ্চা আসলে তারা কেন চাইতো, কি কি মানে তাদের কি মানে এখান থেকে পূরণ করার ছিল যে এক একজনের 2টা 3টা 4টা বাচ্চা থাকতে হবে? আচ্ছা, এই জিনিসটা যদিও আমি শিওর না যে আমি এটার রাইটলি আনসার করতে পারবো কিনা, বাট বেসড অন মাই পারসেপশন যেটা আমি আনসার করি সেটা হচ্ছে যে আগেকার মানুষ বংশ বা রক্ত এই জিনিসটাকে খুব ভ্যালু করতো, ভিটে মাটি এই জিনিসটাকে ভ্যালু করতো। তো এটা একটা কারণ ছিল। তারা মনে করতো যে আমি যখন আমার বয়স এখন 18 বা 20, আমি বিয়ে করলাম, আমার 22 বছর বয়সে একটা বাচ্চা হইতে হবে, এবং আমার যখন বয়স হবে 40, আমার বাচ্চাদের বয়স হইতে হবে অ্যাটলিস্ট 20 বা 18 বা 15, যাতে করে আপনার ফ্যামিলির ইয়াটা বড় হয়, এবং যখন সে বয়স্ক হবে তখন বাবার বা মায়ের যে বিলঙ্গিংনেসটা এটা যাতে একটা সেন্ট্রিক না হয়। কেউ হয়তো 5 জন 6 জন বাবা 4 জন বাচ্চা হলো, একজন হয়তো দেশের বাইরে গেল, একজন ঢাকায় আসলো, একজন গ্রামে অন্য জায়গায় থাকলো, কিন্তু এই যে এই এক্সপ্যান্ডেড ব্যাপারটাকে তারা মনে করতো যে একটা সোর্স অফ বিলঙ্গিংনেস। তো এই জন্য তারা ফ্যামিলি বড় করতে চাইতো। আর আমার মনে হয় না যে কেউ রিলিজিয়াস কারণে কন্ট্রাসেপটিভ ইউজ করে নাই। আমার মনে হতো যেটা তারা মানে কন্ট্রাসেপটিভ থাকলেই যেটা কমে যেত, ব্যাপারটা এমন না। কারণ মানুষের আগে ইয়া ছিল যে আমার বাচ্চা হওয়া মানে আমার রিসোর্স হওয়া, আমার সম্পদ হওয়া, মানুষ বাড়ানো মানে আমার হচ্ছে একটা মানে স্টেক হোল্ডার্স বাড়ানো। এবং এই জিনিসটা আমরা তো এখনো দেখতে পাই। এখন যেমন ঢাকা শহরের ম্যাক্সিমাম ফ্যামিলিগুলো একটা বা বাচ্চা নিচ্ছে বা 2টা বাচ্চা নিচ্ছে, যারা অলরেডি এই সিস্টেম আজ থেকে 25 বছর আগে 30 বছর আগে শুরু করছে, তাদের একটা ছেলে বা 2টা ছেলে মেয়ে। তো ছেলে মেয়ে 2জনই বিদেশে, বাবা মা এক দেশে আছে এখানে। তো তারা তো আসলে তাদের টেক কেয়ার করার মতো কোনো ছেলে মেয়ে থাকতেছে না। বাট অ্যাট দ্য সেম টাইম যদি তাদের ছেলে মেয়ে 4টা থাকতো 5টা থাকতো, তাহলে ফ্যামিলির মধ্যে অবভিয়াসলি যদি লিডারশিপ ভালো হতো, তাহলে ফ্যামিলির ইন্টারনাল কনফ্লিক্ট থাকলেও এক ধরনের ইউনিটি তো থাকতো। তখন একটা ছেলে যদি 2টা ছেলে যদি বিদেশ থাকে বা অন্য জায়গায় থাকে, বাকি 2জনের কাছে তো বাবা মা থাকতে পারবে। বাকি ছেলে মেয়েরা ফিজিক্যালি বাবা মাকে টেক কেয়ার না করতে পারলেও ফাইন্যান্সিয়ালি টেক কেয়ার করতে পারলো, যে ভাইয়ের কাছে মা আছে বা যে বোনের কাছে বাবা আছে তাকে এইভাবে করতে পারলেও, তখন এই যে একটা ডিস্টেন্ট ইউনিটি থাকলেও আমার মনে হয় যে ফ্যামিলিটা ভালোভাবে ফাংশন করে। কিন্তু এখন বয়স্ক হলে ছেলে মেয়ে যদি আপনার একটা হয়, তাদের ক্যারিয়ারে তখন আপনি বাধা হয়ে দাঁড়াবেন যে আমি এখন বিদেশ যেতে চাচ্ছি, কিন্তু আমার বাবা বা মা থাকবে কোথায়। তো এই প্রবলেমের কারণে দেখা যায় অনেক ছেলে বা অনেক মেয়ে এই ডিসিশন থেকে ফিরে আসছে, তারা ইন্ডিপেন্ডেন্টলি ডিসিশনটা নিতে পারছে না। তো আমার মনে হয় যত রিসোর্স বাড়ানো উচিত তত সুবিধা হবে, এই জন্যই তারা এটা করতো। আচ্ছা, কিন্তু সামগ্রিকভাবে এতে কি আসলে পৃথিবীর জন্য ভালো হয়েছে? এই যে ছোট্ট একটা পৃথিবী, 1950 পর্যন্ত বোধহয় জনসংখ্যা ছিল
কত 2.5 বিলিয়ন বোধ হয়, এই 2024 গিয়ে সেটা 8 বিলিয়ন হয়ে গেছে। তো এই যে এত এত ফ্যামিলিতে এত এত মানুষজন জন্ম দিয়ে আলটিমেটলি পৃথিবীতে তো রিসোর্স এবং খাদ্য এগুলো তো আসলে আনলিমিটেড না। তো তাদেরকে আসলে এই বেশি সন্তানের যে পলিসি এইটা কি সামগ্রিকভাবে পৃথিবীর জন্য হয়েছে, মানে পৃথিবীতে এত মানুষের কি আসলে দরকার ছিল? কিন্তু যারা এই কথাটাকে কনসিডারেশনে রেখে জনসংখ্যা কমানোর প্রজেক্ট নিয়েছিল, সেই জনসংখ্যাগুলো কি ভালোভাবে লিভ করছে? অবশ্যই না। আপনি যতটুকু ডেটা আমি দেখছি সেটা হচ্ছে জাপানে প্রণোদনা দেওয়া হয় বাচ্চা নেওয়ার জন্য, চীনেও সেম, ওখানে নাকি ইভেন মেয়ে আর ছেলেদের রেশিও অনেক বেশি। মেক্সিকোতে আপনার মেয়েদের রেশিও এত বেশি হাই যে একটা ছেলে 4টা বিয়ে করলেও হয়তো সমান হবে না। তো আমার এক টিচার ছিল, সে বলতো যে মেক্সিকান মেয়েদেরকে চাইনিজ ছেলেদের সাথে বিয়ে দেওয়া উচিত, কারণ চায়নাতে ছেলে বেশি মেয়ে কম, মেক্সিকোতে মেয়ে বেশি ছেলে কম। তো আমার মনে হয় যে যারা এরকম পলিসি লেভেলের না, এত বড় চিন্তার মানুষ না, তারা দুনিয়াতে আসছে দুনিয়ার টাইমটাকে এনজয়েবল করার জন্য, সুন্দরভাবে কাটানোর জন্য। তারা অবভিয়াসলি যখন একটা বাচ্চা হয় তার লায়াবিলিটি তো বলে না যে আল্লাহর মাল আল্লাহ দিছে আল্লাহই খাওয়াবে, অবভিয়াসলি সেটা রেসপন্সিবিলিটি পালন করে বলে তো অনেকে নিয়ে আসে। এখন দু একটা এক্সাম্পল থাকতে পারে যে যেমন বস্তিতে অনেকে থাকে, বিয়ে করছে 2টা ছেলে, তারা বউকে ফেলে রেখে চলে গেছে অন্য জায়গায় আরেকজনকে নিয়ে সংসার করতেছে, বাট সামহাও তো সে বড় হচ্ছে। এখন রেসপন্সিবিলিটি না নিলে ওই লোকের হয়তো দোষ দেওয়া যাবে, কিন্তু আমার মনে হয় না যে এক্ষেত্রে বাচ্চা হবে কি হবে না, কতটুকু হবে, এই কন্ট্রোলটা কোনো পলিসি দিয়ে করা উচিত। কারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে মানুষের সংখ্যাধিক্য কখনোই কি বলে আনন্দের লেভেলে কোনো সমস্যা করবে না, বাট পলিসি লেভেলে সমস্যা করতে পারে। যেমন বাংলাদেশে আপনি জনসংখ্যা বেশি হওয়ার কারণে যাই স্টেপ নেন না কেন, যাই ইনিশিয়েট করেন না কেন, প্রন টু বি ফেইল্ড। তো এখন আপনি যদি মনে করেন যে বাংলাদেশের জনসংখ্যা আপনি কমাবেন, তাহলে আগামী 50 বছরে হয়তো সম্ভব হবে না, বা 30 বছরে হয়তো সম্ভব হবে না, কিন্তু হলেও দেখা যাবে বাংলাদেশের আবহাওয়া, ইকোলজি, এনভায়রনমেন্ট যেরকম, আপনি যদি এটাকে এরকম রোবোটিক স্টাইলে পলিসি দিয়ে কমাইতে চানো, তাহলে এক পর্যায়ে আনহ্যাপিনেস বাড়বে। তো আমার মনে হয় ন্যাচারাল প্রসেসগুলোকে কখনোই বন্ধ করা উচিত না। যদি বন্ধ করে তাহলে আমার মনে হয় যে মানুষ সুখী হতে পারবে না। এই জন্যে আমার মনে হয় এটা ঠিক না বন্ধ করা, এবং এটা যা করছে ওটা ঠিকই আছে। আচ্ছা, ওকে, যদি আমরা করি সিনেমার পোর্ট্রে দেখি, সিনেমাতে বড় ছেলেদেরকে যে এরকম এত স্যাক্রিফাইসিং হিসেবে দেখানো হয়, এইটা কি মানে বড় ছেলে হওয়ার কারণে এই স্যাক্রিফাইসটা হয়, নাকি আসলে হচ্ছে যে এটা কি বলে জাস্ট সিম্প্যাথির জায়গা থেকেই আমরা জিনিসটা পুরাটা দেখবো? মানে তুমি দেখো যে সবসময় প্রবীর মিত্রর যে চরিত্রগুলো, রঞ্জিত মল্লিকের এগুলো, এরা সবসময় দেখা যাচ্ছে শুধু হয়, মানে প্রথম আঘাতটা তার উপর দিয়েই যায়। সো এটা তো ফ্যাক্টই বোধ হয় না, মানে নাকি এটা আসলে অতিরঞ্জিত? এটা আমার কাছে মনে হয় যে বড় যদি ছেলে হয় তাহলে এটা ফ্যাক্ট, কারণ আপনার সোসাইটি আপনাকে এক্সপেক্ট করে যে ইউ শুড বি ইন দ্য রোল। আপনি যদি মনে করেন যে না আই এম নট বি এবল টু টেক দ্য রোল, এরকম কোনো অপশন নাই। আইদার আপনি নেন, নিয়ে ভালো করেন, অথবা নেন, নিয়ে খারাপ করেন। সো যখন আপনি রোল নেবেন তখন পজিশনটা হবে লিডার, আপনি চান বা না চান। সো লিডার পজিশনে হলে অবভিয়াসলি আপনাকে স্যাক্রিফাইসের একটা উইন্ডো রাখতেই হবে, এবং যেখানে যারা রিসিভার তারা হিসাব করবে যে তারা ভালোভাবে পাচ্ছে কি পাচ্ছে না, কিন্তু লিডারদের রোল হচ্ছে গিভার, তো তাদেরকে তো হিসাব করলে হবে না যে আপনি কখনো পাবেন কি পাবেন। এখন আপনি বলতে পারেন যে ইটস স্যাডনিং টু নো যে এটা একটা বাই ডিফল্ট রোল, এবং এটা পরিণতি তাহলে ভালো হবে না। আচ্ছা, যদি আমি এই ব্যাপারটাকে একটু অন্য জায়গা থেকে দেখি, যে এই যে বড় ছেলে বড় মেয়েও তো হইতে পারতো, মানে আমরা তো এই টপিকটাকে তুমি আমি উভয়ই ছেলে এই কারণেই কি এটা বড় ছেলে বলতেছি, নাকি আমাদের এটা বড় বড় সন্তান হওয়া উচিত ছিল? মানে ধরো যে তোমার চাইতে যদি তোমার 3-4-5 বছরের বড় কোনো একটা বোন থাকতো, সে তার রোলটা, এবং সে ধরো ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, জবটা বা বিজনেস কিছু একটা করে, সো তখন কি তার গল্পটা তোমার গল্পের সাথে ম্যাচ করতো, নাকি তার গল্পটাকে আমাদের তখন অন্যভাবে দেখতে হতো? আমি যেটা বলতে চাচ্ছি যে মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের এই বড় ছেলে সিনড্রোম, এই টাইটেলটাকে কি বড় সন্তান সিনড্রোম, বড় সন্তান সিনড্রোম বলা উচিত ছিল, নাকি এখানে জেন্ডার রোলটা আসলেই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর? না, এখানে আমি বলবো যে
এটা বড় সন্তান বলা উচিত না, কারণ মেয়েদেরকে এই রোলে স্পেশালি মধ্যবিত্ত ফ্যামিলির বা আপার মধ্যবিত্ত বলি বা লোয়ার মধ্যবিত্ত বলি, কেউই মেয়েদেরকে এই রোলে এক্সপেক্ট করে না। এবং তাদেরকে এখন পর্যন্ত আমি দেখছি, এই যে আমার জেনারেশনে বা পরের জেনারেশনে হলেও, যে এই রোলে এক্সপেক্ট করে না। কিন্তু মেয়েরা হয়তো প্রোঅ্যাক্টিভলি তারা এই রোলে নিয়ে নেয়, যখন দেখে যে তাদের বাবা মার কোনো একটা জায়গায় ডিসফাংশন হচ্ছে, সে প্রোঅ্যাক্টিভলি নিয়ে নেয়। কিন্তু তার প্রোঅ্যাক্টিভিটিটা থাকে যতক্ষণ পর্যন্ত, যদি সে একটা সার্টেন এজের পর বিয়ে হয়ে যদি চলে যায়, তাহলে তার রোলটা এখানে মানে টেকনিক্যালি অবাঞ্ছিত হয়ে যায়। তারপরে সে হয়তো বার্থ অর্ডারের কারণে অনেক ডিসিশনে টেক পার্ট করতে চায়, কিন্তু তাকে এক্সপেক্ট করে না ফ্যামিলি। যদি সে বিয়ে না করে ইনকাম করে ফ্যামিলিতে থাকে, তাহলে ইনকাম করলে তো এমনিতেই একটা কি বলে সে থাকে বা ফ্যামিলিতে একটা পজিশন হয়, এটা ছেলে হোক বা মেয়ে হোক। তো এটার জন্য আলাদাভাবে জেন্ডার মানে ডিফাইন করার দরকার নেই। বাট বড় ছেলে সিনড্রোমটাই বলা উচিত, বড় মেয়ে বা বড় সন্তান সিনড্রোম বলা উচিত না, কারণ মেয়েদেরকে ওইভাবে ফ্যামিলি বা তার আত্মীয় স্বজন কেউ এ হলে চায় না। তাহলে শাবানার যে সিনেমাগুলো দেখি, যে শাবানা ছোট ভাই বোনের কারণে ই করলো না, মানে প্রেমিককে বিয়ে করলো না, প্রেমিক চলে গেল, তারপর সে কি বলে, তারপর সে সেলাই মেশিন নিয়ে কাজ করলো, ছোট ভাইদের বোনকে মানুষ করতো। তাহলে ই হয় না, মানে হয় তাহলে বড় মেয়েকে বিয়ে করা যাবে না, অথবা হচ্ছে যে যদি সে বিয়ে করেও ফেলে তাহলে তখন তার ফ্যামিলিতে ওই রোলগুলো পালন করতে হয় না। তাহলে এই যে মেয়েরা যে ই করে, মানে মেয়েরা তাহলে ই করে না, ফ্যামিলিতে টাকা পয়সা দিয়ে যদি কন্ট্রিবিউট করে, তখন তার ওইরকম কোনো এই একই রকম স্যাক্রিফাইস ব্যাপারটা থাকে না নাকি? আমার মনে হয় যে না। আচ্ছা, কারণ সেই স্যাক্রিফাইসটা নিলেও মানে তাকে তার টাকা নেওয়ার এগেনস্টে যে পরিমাণ কি বলে ডিগনিটি দেওয়ার কথা, সেরকম ভাবে দেওয়া হবে না। ওই পজিশনে এখন পর্যন্ত আমরা ছেলেদেরকেই ইয়ে করি, এক্সপেক্ট করি। তাহলে ফ্যামিলিতে আসলে মায়ের রোলটা কি, মানে ফ্যামিলির যে ডাইনামিক্স, আমরা তো সবসময় বলি পিতৃতান্ত্রিকতা যেটা বলি, সেখানে হচ্ছে মেল মেম্বারদের একটা আলাদা ডমিনেন্স থাকে, এবং এটা ট্রু। মানে 20 বছর 25 বছর আগের যে সিনারিও ছিল সেখানে এটা ছিল, কারণ তখন আমাদের মা খালাদের প্রায় কেউই সচরাচর ইনকাম করতো না, ইনকাম খুব কমই করতো। কিন্তু এখন তো ধরো আমাদের ফ্রেন্ড সার্কেলে বা আমাদের জুনিয়র যে সমস্ত মেয়েরা আছে, তাদেরও তো আসলে, আমাদের জুনিয়র মেয়েদেরও 30-32 তো বয়স হয়েছে, তো তারাও আসলে ফ্যামিলি, বেশিরভাগই ফ্যামিলি ক্রিয়েট করছে বা মা হয়েছে। তো এখন যখন এই কি বলে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট মেয়ের সংখ্যা আগের চেয়ে অনেক অনেক বাড়ছে, তাহলে এখন আসলে ফ্যামিলিতে মায়েদের রোলটাতে আসলে কোনো চেঞ্জ আসছে? মানে মায়ের রোলটা বলতেছি এই কারণে যে তাহলে আবার ওই যে বড় সন্তানের মেয়েদের ওই গল্পটা তখন বুঝতে পারবো, কারণ আমার এই মা তো কারো না কোনো ফ্যামিলির সন্তান। সো মায়েদের রোলে কোনো চেঞ্জ দেখো কিনা? আমি এটাকে যদি মেটাফরিক্যালি বলি, তাহলে আমি বলবো যে একটা পালতোলা নৌকা, সে নৌকার কোনো জায়গায় ফুটা আছে কিনা, বা আপনার নৌকার সরঞ্জামে কোথাও ঝামেলা আছে কিনা, বা নৌকার ওভারঅল লজিস্টিক্স ঠিক আছে কিনা, এগুলো মায়েরা দেখে। বা নৌকার ডিরেকশনটা মাও এক্সপেক্ট করে ছেলেরাই দেখবে। কিন্তু ছেলেরা যদি ফেইল করে, তাহলে মায়েরা এটা স্বতঃস্ফূর্তভাবে নিতে চায় না। ইন জেনারেল আনকনসিয়াসলিও তারা চায় না। কিন্তু কেউ যদি বলে যে না আমি দেখাই দেবো, প্রুফ করব, সে হয়তো নিবে, কিন্তু আনকনসিয়াসলি তারা এটা চায় না। তো রোলটা এখানেই, যে তারা লজিস্টিক্স দেখে বা ডিরেকশনের জন্য তারা ছেলেদের জন্য ওয়েট করে। ছেলেরা যদি ডিরেকশন দিতে ভালো না পারে, দ্যাটস আনফরচুনেট, বা ডিরেকশন এক্সপেক্ট করে তারা। আচ্ছা, তাহলে এই জায়গাতে একটু কন্ট্রোভার্সিয়াল একটা করি, যে ফেমিনিস্ট যে মুভমেন্ট, ফেমিনিজমের যে বক্তব্য, সেই বক্তব্যে তাহলে কি তখনও কি এই বড় ছেলে সিনড্রোম কি ফেমিনিজমের জায়গা থেকে দেখলে এটা একটা প্রবলেমেটিক টার্ম কিনা, নাকি আমার বড় সন্তানেই থাকা উচিত ছিল? যে ফেমিনিজমের থেকে দেখি, মানে প্রচলিত ফেসবুকের যে ফেমিনিজম দেখি। আচ্ছা, তো ফেমিনিজম আমি বলবো যে এক্ষেত্রে ওদের মধ্যেও তো বিভিন্ন ধরনের পার্ট আছে। তো এগেইন এই জায়গাটা আমি ব্যাখ্যা করতে চাইবো যে ন্যাচারাল প্রসেস যেটা, সেটাকে যদি আপনি থামায় দেন, তাহলে কনসিকোয়েন্স কিছু একটা না কিছু হবে, এবং কোনো কোনো জায়গায় ইমব্যালেন্স হবে। তো ওই যে বললাম যে তারা যদি মনে করে যে আমি দেখাই দেব, আমি প্রুফ করব, তাহলে হয়তো সে এটা মানতে চাইবে না। বাট আমার মনে হয় যে
একটা আনকনশিয়াস আছে আর একটা ন্যাচারাল আছে। সো আনকনশিয়াসে কেউ যদি না চায় বা এই জিনিসটা রোল তাকে কেউ এক্সপেক্ট না করে, প্রুফ করতে চাইলে সেটা ডিফারেন্ট কেস। বাট আমার মনে হয় যে ফেমিনিস্ট যারা বিশ্বাস করে তাদের যে রোল, সেই রোলে তারা এক্সিলেন্ট হোক। কারণ অবভিয়াসলি একটা পালতোলা নৌকার লজিস্টিক যদি ঠিক না থাকে, ডিরেকশন দিয়ে তো কোনো কাজ হবে না। সো এই জায়গায় দুজনের সম্পর্ক। তো একটা রোলে যদি ন্যাচারাল এক্সপেকটেশন থাকে ছেলেদেরকে সব এক্সপেক্ট করবে, তাহলে নাথিং রং উইথ দ্যাট। আর মেয়েদের রোলটাতে যদি থাকে যে হ্যাঁ তার লজিস্টিক্স ঠিক আছে কিনা সে সেটা দেখবে, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে দুজনের রোলই এখানে সমান। আচ্ছা, কিন্তু মেয়েদের স্যাক্রিফাইসগুলো হয় যদি ভালো লিডারশিপের আন্ডারে তার ডিরেকশন না পড়ে। তো ওই স্যাক্রিফাইসগুলো অবভিয়াসলি আই উইল সে যে সেম অ্যাজ বড় ছেলের স্যাক্রিফাইস। ওকে, সম্পত্তির যে ভাগাভাগি, এটা তো নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সব জায়গাতেই হয়। তো সম্পত্তির ভাগাভাগির সময় কি বড় ছেলে হওয়ার কারণে আলাদা করে কোনো সম্পদ বেশি পায়, নাকি তার চাইতে সবচেয়ে ছোট যে ছেলেটা তার সে আর সে তো সম্পদ মানে একই পরিমাণে পায় না? মানে এই কি মানে সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে কি বড় ছেলের জন্য আলাদা করে কোনো বরাদ্দ থাকে, জ্যেষ্ঠত্ব কোটা, নাকি এটা কিভাবে হয়? এক্ষেত্রে আমি যেটা দেখছি যে ঢাকার এই ব্যাপারগুলা কিভাবে কাজ করে আমার খুব একটা এক্সপিরিয়েন্স হয় নাই। বাট ঢাকার বাইরে যতজন বন্ধু বান্ধব বা আমাদের এলাকায় আমি যতটুকু দেখছি যে মায়ের আর কি এক ধরনের পক্ষপাতিত্ব থাকে বড় ছেলের প্রতি। তো মা চায় যে আমার ছেলেই সব পাক, বোনেদেরকে আর কি কম দেওয়া হোক, কারণ বোনের তো বিয়ে হয়ে গেছে, ওরা ওদের স্বামীর আন্ডারেই থাকবে। কিন্তু ছেলে যেহেতু আমার মানে আছে, তার সম্পদ যদি বাড়ে তাহলে খারাপ কি? তো মায়ের একটা এরকম ইয়া থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় ভাই এরকম যদি কিছু ক্ষেত্রে বোনদেরকে বঞ্চিতও করে। আবার কিছু কিছু আছে যে বড় ভাই নিজেই বঞ্চিত হচ্ছে যদি তার ছোট ভাই থাকে বা বোন থাকে, কারণ সে মনে করছে যে একটা জিনিস আমি নিলে তো আমার হয়ে যাবে, ও যদি কষ্ট করে তাহলে ওকে দিয়ে দিই টাইপের। তো এক্ষেত্রে আমার মনে হয় যে কোনো প্যাটার্ন নাই, সব ধরনের ব্যাপারগুলোই হয়। তোমার তো বাড়ি বোধহয় রাজশাহী না চাঁপাইনবাবগঞ্জ? রাজশাহী শহরে। তোমাদের ওইদিকে প্রবাসী মানে মিডল ইস্টের যাওয়ার হার কিরকম, নাকি ওইদিকে মানুষজন খুব একটা বিদেশ যায়? খুব কম, খুব কম। গেলেও দেখা যায় যে বেশি দিন থাকে না, চলে আসে। আচ্ছা, বাট এমনিতে বাংলাদেশের যারা প্রবাসীদের নিয়ে তো তোমার জানাশোনা আছে। আচ্ছা, ওই প্রবাসীদের যে গল্পগুলো আমি শুনি, যে প্রবাসীরা দেখা যাচ্ছে যে অনেকেই এই টাকা পয়সা সব পাঠাচ্ছে, টাকা পয়সা পাঠানোর পরে দেখা যায় যে বিষয় সম্পত্তি সব অন্যদের নামে, অন্য ভাই বোনের নামে করে ফেলছে, সে দেশে এসে দেখে তার তেমন কিছু না। এরকম অনেক হৃদয় বিদারক গল্প আছে, কিন্তু তারা তো অনেক কষ্ট করে। সো আমি যেটা জানতে চাই যে এই প্রবাসী যে ছেলে যারা যায় আসলে, এদের ফ্যামিলি অর্ডার নিয়ে তোমার কোনো ইয়ে আছে? মানে এরা কি বড় ছেলে, না এরা যে কোনো ইয়ে বেশিরভাগ, মানে বেশিরভাগটা আসলে কোন দিকে? এদের ক্ষেত্রে আমি বলবো যে যারা ধরেন বিদেশে যায়, তারা বেশিরভাগ বড় ছেলে যায় কি না এটা আমার জানা নাই, এরকম কোনো ডেটাও নাই আমার কাছে। বাট যারা যায় তারা বড় ছেলের রোলে চলে আসে, কারণ তারা ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, তখন বড় ছেলের রোলে চলে আসে। যদিও সেটা বড় ছেলে যদি কেউ থাকে তাহলে রোল কনফ্লিক্ট হতে পারে, বাট ওর রোলটা বেসিক্যালি যেহেতু ফাইন্যান্সিয়ালি সে উপরে, তাই তার একটা প্রেস্টিজ আপ হচ্ছে, প্রমোশন হচ্ছে, এরকম টাইপের। যদি বড় ছেলে বিদেশ যায় তাহলে ব্যাপারটা আরও ভাবে কাজ করে। তো আমার ক্ষেত্রে মনে হয় যারা বিদেশে যায় এবং দেশে টাকা পাঠানোর পরে যে চিটেড ফিল করে, এটার পিছনে আমি বিদেশে যারা যায় তাদের সাইকোলজিটা এভাবে আমি দেখি যে যখন একজন মানুষ নিজের পরিশ্রমে বিদেশ গিয়ে টাকা ইনকাম করছে, তখন ওই টাকাটা কখনোই সে ওই জায়গায় সেভ করতে পারবে না। তাকে যদি বোঝানো হয়, গুলে খাওয়ানো হয় যে তুমি ওই জায়গায় সেভ করো, পারবে না। কারণ তার এই টাকাটার ইনকাম যে করছে, এটার এম্পাওয়ারমেন্টে নিয়ে আসার জন্য তাকে দেশে টাকা পাঠাতেই হবে, এবং ওই টাকা দিয়ে কারো হেল্প করতেছে, সেটা তাকে এম্পাওয়ারমেন্ট দিবে। ওই টাকা দিয়ে বোনের বিয়ে দিচ্ছে, সেটা এম্পাওয়ারমেন্ট দিবে। ওই টাকা দিয়ে মায়ের নামে জমি কিনতেছে, সেটাও তাকে এম্পাওয়ারমেন্ট দিবে। তো ওই এম্পাওয়ারমেন্ট ছাড়া ওই টাকা ইনকাম করার মোটিভেশন পাবে কোথায় থেকে? সো তাকে যদি বোঝানো হয় যে তুমি সেভ করো, নিজের জন্য করো, এটা সে করতে পারবে না। আবার যদি দেশে বিয়ে করেও সে ওখানে যায়, ওই টাকা দিয়ে যদি কারো সেই কন্ট্রিবিউশন না করতে পারে, উপকারে না আসতে পারে, তাহলে তার টাকা ইনকাম করার মোটিভেশন থাকবে না। সো তাকে আলটিমেটলি দেশে পাঠাতেই হবে। তো প্রথম কথা, প্রবাসীদের ভাবা উচিত যে আমি টাকা ইনকাম করলাম ফাইন, বাট একটা জায়গায় যে আমার ইনকামের টাকাটা ফ্যামিলির যাদেরকে আমি দিচ্ছি তাদেরকে দিচ্ছি ইন হোয়াট টাইম। তাদের যদি লেটস সে
খাওয়া দাওয়ার কষ্ট তো এখন কারোরই থাকে না, আমরা যতটুকু জানি যারা ইনকাম করে। কিন্তু ওই টাকা পাঠানোর সোর্স হওয়ার কারণে যদি তার বাকি এন্টার ফ্যামিলি অথর্ব হয়ে যায়, আনএমপ্লয়েড হয়ে যায় এবং ডিপেন্ডেন্ট হয়ে যায় টুয়ার্ডস হিম, তাহলে তো তার টাকাটার কোনো কাজে আসতেছে না। তো তার এম্পাওয়ারমেন্টের সোর্সটা থাকুক, কিন্তু এটাকে সে একটা রিসোর্স অথবা অ্যাসেট হিসেবেই কন্ট্রিবিউশন রাখুক। আইদার তার নামে জমি কিনুক, অথবা তার নামে দোকান কিনে তার ভাইকে দোকানে বসাক, অথবা সে নিজে একটা রিক্সা কিনে তার ভাইকে দিক, অথবা অন্য কোনো বিজনেসের সোর্স দিক। কিন্তু ডিরেক্ট এরকম কন্ট্রিবিউশন রাখতে গেলে আলটিমেটলি তার এন্টার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট হবে। সে যখন দেশে আসবে তার কোনো টাকা থাকবে না এবং আলটিমেটলি তার পুরো ফ্যামিলি দেখা যাবে যে ইনকাম বিমুখ হয়ে যাবে। তো এটা আমাদের কমন সাউথ এশিয়ান ফ্যামিলিদের একটা সমস্যা, যে একজন যদি উপরে ওঠে বাকি সবাই ওরে ধৈরা উপরে উঠতে চায়, তখন আর কেউ উপরে ওঠার ড্রাইভ থাকে না। তো প্রবাসী ভাইদের ওদের যদি ধরেন নিজেদের এম্পাওয়ারমেন্টের একটা সোর্স রাখতে চায়, তাহলে ওনার টাকা পয়সার হিসাবটা ভালোভাবে ইমপ্লিমেন্ট করুক। কারণ ফ্যামিলি হয়েছে বলে দিলে ভাল লাগবে, খুশি হবে, কিন্তু ওই খুশি হওয়াটা এরকম প্ল্যান ওয়াইজ করুক। ডিরেক্ট যদি বলে যে না আমি তোরা ডাইরেক্ট টাকা দিব না, তুই আমি টাকা দিচ্ছি এই বিজনেসটা কর, এটা অনেকেই করে, কিন্তু দেখা যায় এই জিনিসটা অনেক ক্ষেত্রে কাজে দেয় না। তো যারা চালাক আছে তারা এরকম দেখছি আমি যে সে নিজে টাকা না দিয়ে বিশ্বস্ত কোনো বন্ধু বা এলাকার কাউকে টাকা দিল, তো ওর ভাইয়ের কোনো কাজ হচ্ছে না, ওই বন্ধু হয়তো কোনো বিজনেসে খাটাইতেছে, ওর ভাইয়ের সে কাজ দিল, এইভাবে প্যাসিভ ওয়েতে সে তার ভাইকে এমপ্লয়েড করছে। এরকম হলে লাভ হয়। কিন্তু যদি মানুষকে বলা হয় যে তুমি টাকা দিও না, দেশে পাঠাও না, এটা কখনো তাদেরকে হেল্প করবে না। এবং এক্ষেত্রে আমি মনে হয় যে যারা বিবাহিত পরেও গেছে বা বড় ছেলে হিসেবে গেছে, অনেকের স্টোরি এরকম শুনছি, দেশে এসে যাদেরকে বড় করছে যে ভাইস্তা বা ভাগ্নি, তারাই বড় হয়ে ওনাকেই বঞ্চিত করছে, ওনাকে কোনো সম্মান দিচ্ছে না। তো আমার কথা হলো, যখন তুমি একজনকে কন্ট্রিবিউট করতেছো উইদাউট এনি হিসাব নিকাশ, তখন তোমাকে যে পরবর্তীতে সম্মান দিবে না, এটা স্বাভাবিক। ওকে, সো বিদেশির যে প্রসঙ্গটা করলাম, এটা আসলে বোঝার চেষ্টা করতেছিলাম যে শেষ পর্যন্ত বড় ছেলে যে গল্পটা আসলে আমরা বলতেছি, এইটা মূলত আমরা আসলে একটা অর্থনৈতিক কাঠামোর গল্প বলতেছি। যে যেহেতু সে একটা নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে সে পৃথিবীতে আগে আসছে, ফলে সে ইনকামের জন্য হবে কি বলে প্রথম সোর্স হবে, হ্যাঁ, আগায় থাকবে। একইভাবে আমি এইটাও দেখছি যে দেখা যাচ্ছে যে যেহেতু সন্তানের সাথে সাথে বাবা মারও বয়স বাড়ে, ফলে দেখা যাচ্ছে যে একটা সময় গিয়ে যখন প্রথমবার সন্তান যখন হয়েছে, জন্ম হয়েছে, তখন হয়তো তার বয়স ছিল 26, 27, 28, 30 এরকম। তখন সে একটা লাইফস্টাইলে ছিল। 37, 38 গিয়ে যখন তার শেষ সন্তান হয়, তখন দেখা যাচ্ছে সে একটা টোটালি অন্যরকম লাইফে চলে গেছে। এবং দেখা যাচ্ছে যে প্রথম ছেলে হয়তো নর্মাল স্কুলে পড়ছে, একদম শেষ বাচ্চাটা সে আবার দেখা যাচ্ছে মাদ্রাসায় দিয়ে দিছে, বা ভাইস ভার্সা, প্রথম ছেলেটারে মাদ্রাসায় দিছে, পরের ছেলেটারে দিছে হচ্ছে নর্মাল স্কুলে। ফলে এই যে বাবা মার যে যেরকম একটা ক্যালকুলেশন, যে জাগতিক ইয়ে লাগবে, আবার পরলৌকিক যে এই খুঁটি সেটাও লাগবে। সো তুমি বাবা মার এই মনোভাবটাকে তুমি আসলে কীভাবে দেখো? তো আমি যেটা দেখি যে ধরেন যারা একেবারে তৃণমূল পর্যায়ে থাকে, তারা তাদের দুনিয়াবি সাকসেস বা ফেইলিয়ার এই জিনিসটাকে মনে করে যে সে যতই চেষ্টা করুক একটা সার্টেন লেভেলের পরে তো সে উঠতে পারবে না। তো সে চেষ্টা করে তার কি বলে ধর্মীয় নীতি নৈতিকতা এমন পর্যায়ে আসুক যাতে করে এটা রিওয়ার্ড সে পরকালে ভালোভাবে পায়। তো এই মোটিভেশনটা অনেক ভালোভাবে কাজ করে যে আমি যেখানেই থাকি আমার ধর্ম আমাকে এমন একটা অ্যাক্সেস দিয়েছে যে আমি এটার বেস্ট লেভেল পর্যন্ত যাইতে পারবো আফটার ডেথ। তো এই বিশ্বাস থেকে তারা মনে করে যে আমার সোর্স অফ ভালো কাজ বা এই জিনিসটা কখনোই বন্ধ যাতে না হয়, তাই ছেলে বা মেয়েদেরকে আমি এমনভাবে লালন পালন করি যে আমার মৃত্যুর পরেও যাতে তারা আমার নেকির বা একটা উৎস হয়। তো এই মোটিভেশন থেকে তারা চেষ্টা করে যে বাচ্চাদেরকে মানে ইসলামী এডুকেশনে পড়াশোনা করাইতে। তো আমার এলাকাতে আমি আসলে দেখি না যে এরকম একটা টেন্ডেন্সি যে আমি আমার একটা ছেলেকে দেবো ডাক্তারি, আর একটা ছেলেকে হাফেজ, আর একটা ছেলেকে লয়ার, এরকম টেন্ডেন্সি আমার এলাকায় দেখি না। আমার এলাকায় যেটা দেখছি, যত যাই করুক, আমার মারা গেলে যাতে আমার ছেলে আমার জানাজা পড়াইতে পারে, আমি তাকে এরকমভাবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করব, যাতে করে মারা যাওয়ার পরেও যাতে তাদের মাধ্যমে আমার নেকির খাতা ওপেন থাকে। এই টেন্ডেন্সিটা কাজ করে আমার মনে হয় যে এই কারণে। তো আমি জিনিসগুলোকে ফ্যাকচুয়াল কথা বলার কারণে হয়তো অনেকে মনে করতে পারে যে আমার
এত সুন্দর একটা সেন্সিটিভ চিন্তাকে আমি এত সহজে বলে ফেললাম, এটা তাদের কাছে খেলো লাগতে পারে। যদি এরকম লাগে তাহলে হয়তো আমি দুঃখ, বাট ব্যাপারটা ব্যাখ্যা করলে এরকমই দাঁড়ায়। আচ্ছা, তুমি নিজেও তো মাদ্রাসায় পড়ছো ছোটবেলায়, মাদ্রাসা থেকে পরে তুমি জেনারেল লাইনে আসছো? না, আমি প্রথমে জেনারেল লাইনে পড়ছি ক্লাস 2 পর্যন্ত। আচ্ছা, তারপরে আলিয়া মাদ্রাসায় গেছি 3 থেকে 10 পর্যন্ত, তারপরে আবার জেনারেল। আচ্ছা, সো বাট আমি কোরআন পড়া শিখছি হচ্ছে যখন আমি ইভেন নার্সারিতে পড়ি। আমার বাবা এই ব্যাপারে সচেতন ছিল, আমার 2 ভাই বোনকে একসাথে কোরআন পড়া শিখাইছে, এবং ক্লাস 1-এ থাকতে আমি মনে হয় 30 নম্বর পারাটা পুরাই মুখস্থ পারতাম। তো আমি ইভেন মাদ্রাসা ভর্তি হওয়ার আগেই কিন্তু আমার কোরআনের যে নলেজ সেগুলো আমার জানা ছিল। ইভেন আমার মসজিদে ঢোকার দোয়া, বের হওয়ার দোয়া, ইচ অ্যান্ড এভরি আদব কায়দার ব্যাপারগুলো যেটা ছিল সম্পূর্ণটা আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই জানছি। তো আমি বলতেছিলাম এই কারণে যে তুমি এই যে স্কুল থেকে মাদ্রাসায় গেলা, মাদ্রাসা থেকে আবার জেনারেলে গেলা, এটা কি তুমি বড় সন্তান হওয়ার কারণে তোমার বাবা বা মায়ের মানসিকতা চেঞ্জ হওয়ার সাথে তোমার উপর দিয়ে প্রথম এক্সপেরিমেন্টটা গেছে, নাকি আসলে তোমার কি মনে হয়, মানে তুমি কি এখন এই তোমার 30+ বয়সে তুমি যখন জিনিসটাকে ব্যাক অফ দ্য ইয়েতে চিন্তা করো, তুমি কি ওই ডিসিশনটাকে এখন সাপোর্ট করো, বা না এই যে একবার এখান থেকে এখানে গেলে এখানে, মানে তোমার উপর দিয়ে তো বেশ ঝক্কি গেছে তাহলে? হ্যাঁ, এবং বড় ছেলে হওয়ার কারণে আমি প্রতিবাদ কম করছি। তো আমাদের ইনিশিয়ালি আমাকে স্কুল থেকে মাদ্রাসা নিয়ে আসার কারণ হলো মাদ্রাসাটা নতুন ছিল। আব্বুকে বলা হয়েছিল যে এটা ফুল টাকা পয়সা কিছু দেওয়া লাগবে না, বইও ফ্রি। দ্যাট মেড হিম ডিসাইড, এবং আমি এটা কোনোভাবেই এখন পর্যন্ত সাপোর্ট করি না। আব্বু যদিও মারা গেছে, আল্লাহ তাকে ভালো রাখুক, কিন্তু ওটা আমার জন্য ওয়ান অফ দ্য ট্রমা ছিল। এবং পড়াশোনাকালীন অবস্থায়ও আমি প্রত্যেকদিন স্বপ্ন দেখতাম যে আমার স্কুলের ফ্রেন্ডদের সাথে আমি ক্লাস করতেছি। তো আমার বোন, যেমন ইমিডিয়েট বোন, সে ওই মাদ্রাসার পড়ে নাই, ক্লাস 9-এ প্রতিবাদ করে সে কিন্তু একটা ভালো মাদ্রাসায় গেছে সায়েন্সে পড়বে বলে। বাট আমার সুযোগ ছিল, কিন্তু আমি ওই সুযোগ, আব্বার সাথে আমি ওই ফাইটটাতে যাই নাই। আব্বা বলছে যে তুমি মাদ্রাসায় পড়ো, মাদ্রাসার মানুষজন কখনো বেকার থাকে না, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন কোনো একটা জায়গায় চাকরি পেয়ে যাবে, তুমি এটাতেই ভালো করবো, পড়ো। তা আমি আসলে তাকে কষ্ট দিতে চাই নাই, কারণ মনে হয়েছিল যে তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো না। আমার বোন যেহেতু গেছে ভালো মাদ্রাসা সায়েন্সে পড়বে বলে, আবার আমিও যদি সায়েন্সে পড়ি, সায়েন্সে পড়াটা ছিল তো অ্যাটলিস্ট কস্টলি, প্রাইভেট পড়তে হতো 2-3টা। তো সেজন্য আমি স্যাক্রিফাইসড যে ওকে, আমি আমার আব্বাকে কষ্ট দেবো না, এই আর কি। আচ্ছা, তো ওই সায়েন্সে না পড়াটা আমার জন্য কষ্টের কিছু না, কিন্তু আমার ইচ্ছা ছিল অ্যাটলিস্ট 9-এ উঠে আমি একটা ভালো স্কুলে যাব, কিন্তু সেটা হয় না। এটা আমার কাছে মনে হয়েছে যে ওকে, এটা হলে ভালো হতো, কিন্তু ক্লাস 3-তে আমি মাদ্রাসায় যাইতে চাইছিলাম না। আচ্ছা, এই যে বড় ছেলেরা, বড় ভাইরা যেটা হয়, তার আমি অ্যাগ্রিয়েবল ছিলাম। পরের ভাই বোনদের দেখা যাচ্ছে যে অনেক সময় বোনের বিয়ের জন্য সে টাকা জমায়, বোনের বিয়ের খরচ দেয়, বা ছোট ভাইয়ের পড়াশোনা দেখা যাচ্ছে একদম গ্রাজুয়েশন পর্যন্ত সে চালায় নেয়। এই টাকাগুলো আসলে সে কোন খাতে, কোনোভাবে কি সে ব্যাক পায়, নাকি এইটাকে এক ধরনের তার এর কন্ট্রিবিউশনের জায়গা থেকেই দেখতে হবে? মানে ধরো যে ওই ভাইটা যখন নিজেও স্বাবলম্বী হয়ে গেছে, এতদিন যে সে তার পেছনে যে টাকাটা দিল, এটা কি তাহলে একটা সম্প্রদান কারকের দান, নাকি এটা একটা এই লোন যেটা শেষের পরে শোধ করে দেওয়া? যদি বাবা মা জীবিত থাকে তাহলে হয়তো সম্প্রদান কারকে হয় না। অনেক ক্ষেত্রে বাবা মা যদি কনসিডারেবল হয় ব্যাক দেয়, বাট ভাই যদি বড় থাকে এবং সে যদি দেয়, তাহলে আমার মনে হয় না যে সে এটাকে বিনিময়ে এক্সপেক্ট করে দেয়। সে সেটা সোর্স অফ এম্পাওয়ারমেন্ট হিসেবে দেখে যে আমি একটা জায়গায় দিলাম, একটা খুশির জায়গা, যে আমি দিছি ফর দিছি, এরকম। তো এটা ব্যাক আসে না। তাহলে তার এখানে এটা কি, মানে তার এখানে রিটার্নটা কি? সে একটু ওই সম্মান পাইলো, সমীহ পাইলো, নাকি কি আসলে ব্যাপারটা? সে এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওই যে বড় হওয়াটা এমনভাবে হয়ে যায় যে, থাকে না কিছু এরকম ওয়েব সিরিজ ছিল যে আপনার ধরেন এক সময় তো আমরা ইয়াও দিতাম, কি বলে, ওই যে দেবদেবীদের সামনে কোরবানি দিতাম। তো ওই জিনিসটাও তো একসময় এমন না যে বাবা মার অনিচ্ছা সত্ত্বে হইতো, ফর দ্য গ্রেটার গুড এটা আমরা স্যাক্রিফাইস করতাম। তো আমার কাছে যেটা মনে হয় যে আমরা বড় ছেলে যারা আছে তারা এমনভাবে বেড়ে ওঠে যে তাদের সাইকিটা হয়ে কাজ করে যে এই জিনিসটা তার ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স অফ হ্যাপিনেস, যে সে এরকম একটা কাজে লাগতে পারতেছে, তার বড় ভাইশিপ বা বড় ছেলেশিপ ভ্যালিডিটি হচ্ছে বা জাস্টিফাইড হচ্ছে, বা সে মনে করতেছে দিস ইজ দ্য টাইম টু রিটার্ন। কারণ তার বড় হওয়াতে দেখা গেছে যে অনেক ক্ষেত্রে মা কিছু কিছু জায়গায় ছেলেদেরকে ফেভারিটিজম করছে। যেমন আমি নিজেও যদি বলি
ফুল ডিম আমি পাইতাম, বোনেরা হাফ হাফ পাইতো। বাট আমি ছোটবেলা থেকে অ্যাটলিস্ট ইকুয়ালিটি মেনটেন করতাম, আমি ওটাকে আবার হাফ করতাম। তো এই যে হাফ করতাম আমি কিন্তু আমার নিজস্ব বিচার থেকে করতাম। আমার আম্মু আবার এটা আশপাশের প্রতিবেশীর দিকে অনেক বড় ফলাও করে বলতো যে আমার ছেলে এখন থেকে এরকম, বাট ওটা আমি এক্সপেক্ট করি না। কিন্তু আমার বোনেরা যদি সেম কোনো ইকুয়ালিটি করতো ওরকম প্রশংসা পাইতো না। তো ওই ফেভারিটিজম তো আমি পাইছি। তো আমার মনে হয়েছে যে আমি এখন এটা দিই রিটার্নের টাইম। তো হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ছেলে বড় ভাইয়ের নিজের ব্যাপারটা ভাবে না, না ভেবেই হয়তো দেয়। তো এরকম ব্যাপারগুলো থাকে আর কি। তো এটা সম্প্রদানকারক। আচ্ছা, এই বড় ভাই তো একদিন বিয়ে করে, সো বিয়ে করার পর তার একটা আলাদা সংসার হয়। সো তখন আসলে এই ডাইনামিক্সটা কিভাবে কাজ করে, বা তখন তো সে আবার একটা আলাদা স্যান্ডউইচের মতো একটা পরিস্থিতিতে পড়ে। হ্যাঁ, সেটা পড়ে। তো ছেলেদের একটা আমি বলবো যে বিয়ে করার পরে ছেলেরা আসলে ছেলে হয়ে ওঠে, আগে পর্যন্ত হয় না। কারণ অফিসিয়াল এনভায়রনমেন্টে ইউ আর অ্যাসাইন টু কি বলে সুপারভাইজ এ গ্রুপ অফ পিপল, মানুষজন আপনাকে মানতে বাধ্য। কিন্তু ফ্যামিলির লিডারশিপটা খুবই টাফ। আপনি যদি এখানে এফিশিয়েন্ট না হন তাহলে মুশকিল। আবার এদিকে মা বোনও যেমন আপন, বউ তো আপনার মুখ দেখেই আসছে। তো এই জায়গায় জাস্টিস মেনটেন করাটা একটা বড় চ্যালেঞ্জিং, এবং আমার মনে হয় যে ম্যাক্সিমাম ছেলেরা এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেম ফেস করে। তো এক্ষেত্রে স্যান্ডউইচের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ছেলে যদি তার গোলে, তার অবজেক্টিভে সে মানে ক্রিস্টাল ক্লিয়ার না হয়, সে যদি প্রোঅ্যাক্টিভ এবং ইনিশিয়েটর হিসেবে না থাকে, তাহলে অনেক প্রবলেমে পড়বে। সো ওই জায়গাটা তাকে সবসময় এরকম কান খাড়া করে থেকে যেটা মানে ফর দ্য গ্রেটার গুড ভালো, ওই জায়গাতে স্ট্রং থাকা এবং স্টিক করা, এবং যেই এটাতে এগেনস্টে যাবে তাকে বলা, এবং আপন মানুষকেও তার ভুল ধরানো, এই জিনিসগুলো মুশকিল হয় তখন। তো আমার মনে হয় ছেলেদের ট্রেনিং ওখান থেকেই শুরু হয় বিয়ের পরে, যে সে কতটুকু এই লিডারশিপ রোলটা প্লে করতে পারছে। আচ্ছা, বড় ছেলের সাথে যদি বাকি ভাই বোনগুলার মানে কোয়ালিটিগত দিক থেকে একটা বড় পার্থক্য থাকে, লাইক বড় ছেলে দেখা যাচ্ছে সে আর্মিতে কোনো একটা ভালো র্যাঙ্কে আছে, পরের ভাই বোনগুলো এরকম কিছু একটা হয় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন দ্যাট কেস ওই যখন সে বিয়ে করতে যায়, বিয়ে করার ক্ষেত্রে তো দেখা যাচ্ছে ফ্যামিলির একটা বিষয় থাকে, দুই ফ্যামিলির ম্যাচিংয়ের অনেক বিষয় আদি থাকে। তো এই যে বড় ছেলে যদি গোবরে পদ্ম ফুল টাইপ কিছু একটা হয়ে যায়, মানে পরের ভাই বোনগুলো যদি গোবরে পদ্ম ফুল হয় সেটা তো সে একটা আলাদা ব্যাপার, কিন্তু বড় ছেলে যদি গোবরে পদ্ম ফুল হয় সেইটা আসলে কি ধরনের কমপ্লেক্সিটি তৈরি করে? সেটা ও বড় ছেলের জন্য একটা বড় ঝামেলা হবে। কারণ সে যদি আর্জেন্টিনার মেসি হয় তাহলে তো বছরে হয়তো 26 বছরে একবারই কাপ নেবে। তো এটা ওই যে লিওনেল মেসি সিনড্রোম হবে। তার ইভেন 34 বছর বয়সে তাকে বিশ্বকাপ খেলার চিন্তা করতে হবে। সাকসেস আসলে তো খুবই ভালো, আর না আসলে সব গাল নিজেরই খাইতে হবে। এবং সবচেয়ে বড় যেটা প্রবলেম হয় যে ওই ব্যালেন্সিংয়ের প্রবলেম। সে যে সোসাইটিতে কমফোর্টেবল ম্যাচ করছে, কিন্তু ওই সোসাইটিতে তার ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করতে গেলে হয়তো হ্যাঁ রিপ্রেজেন্ট করতে পারছে, কিন্তু একসাথে চলতে গেলে ঝামেলা হবে। কারণ আমাদের বাংলাদেশে তো আমার মনে হয় যে অ্যাজ এ হোল বাঙালি, আই হ্যাভ সিন দ্য মোস্ট জাজমেন্টাল নেশন। আই হ্যাভ বিন টু 8 কান্ট্রিজ, এবং অনেক মানুষের সাথে পরিচয় আছে। সো এরা খুবই জাজমেন্টাল বাংলাদেশের মানুষ। ইভেন এখানে একটা জেলা থেকে জেলার কালচার ডিফারেন্ট হয়। তো ওই কালচার ডিফারেন্টে ইভেন তখন ওই দুই ফ্যামিলি যদি আপনি বিয়ের ক্ষেত্রে যান তাহলে তো আর একটা ব্যাপার আছে। তারপরে যদি ধরেন অফিসিয়াল ইন্টারাকশনও যদি হয় তাহলে অনেক ধরনের পার্থক্য আপনি দেখতে পাবেন। তখন আপনার ওই বাকি দলকে টেনে নিয়ে যাওয়াটা আপনার জন্য একটা বড় ঝামেলা হবে। সেই জন্য সেক্ষেত্রে আমার মনে হয় যে এই ব্যাপারগুলোই বড় ছেলে যদি গোবরে পদ্মফুলও হয় তাহলে পদ্মফুলটা গোবরে না থেকে অ্যাটলিস্ট মাটিতে করা উচিত, কিন্তু কনক্রিটে না। তাহলে বাংলা সিনেমায় যখন দেখায় যে বড় ছেলে বড় লোকের মেয়েকে বিয়ে করে বাবা মাকে হচ্ছে বাসায় চাকর রাখছে, বাবা কেন চাকরের কাহিনী অবশ্য এটা না, ভাই আমার ভাই একটা সিনেমা আছে আলমগীর এবং জসিমের। সো আলমগীর হচ্ছে বড় ছেলে থাকে এবং সে ভাই বোন আর কাউকে চিনে না, ওইভাবে মা কাজের মেয়ে থাকে বাসায়। তো তাহলে ওই ক্ষেত্রে আসলে আলমগীরের জন্য বেস্ট সলিউশন কি হইতো? ওই রকম একটা ধনী মেয়েকে বিয়ে করাটা তার
অ্যাম্বিশনের জন্য যেমন জরুরি ছিল, আবার একই সাথে ফ্যামিলির সাথে তো এই কনফ্লিক্ট তো সিনেমায় যতই শেষ পর্যন্ত বুঝতে পারুক যে আসলে মানুষে মানুষের কোনো ভেদাভেদ হয় না, আসলে তো মানুষের ভেদাভেদ আছে। অবশ্যই অবশ্যই। তাহলে আলমগীরের আসলে বেস্ট সলিউশনটা কি হইতো ওই সময়? এক্ষেত্রে সলিউশনটা কি আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে সে যত বড় হবে আস্তে আস্তে তত তাকে বুঝতে হবে যে একটা পার্টিকুলার অ্যাকশনের কারণে অন্য কোনো একটা জায়গায় ইমব্যালেন্স হবে এবং একটা রিয়াকশন আসবে, এবং সেক্ষেত্রে ইউ ক্যান নট ফিক্স অল দ্য লুপ হোলস। সব জায়গায় আপনি ছিপি দিয়ে রাখতে পারবেন না একটা জায়গায় সিকিউর। তো একটা জায়গা যদি আপনি খুলে দেন আর একটা জায়গা দিয়ে দেখা যাবে যে বাতাস আসবে, এই টাইপের। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে কয়েকটা জিনিসই বলতে ইচ্ছা করতেছে। এক, এইসব মুভির কারণেই পারসেপশনগুলো খারাপ হয়েছে। একটা ডিসকাশন এরকম শুনতেছিলাম যে ধরেন বৃদ্ধাশ্রম এই জিনিসটা কনসেপ্টটা খারাপ করছে নচিকেতা, বাট আমাদের এখনকার সময়ের যে ফ্যামিলির স্ট্রাকচার তাতে করে বৃদ্ধাশ্রম কিন্তু একটা ফাংশনাল সলিউশন। ইভেন এটা কিন্তু খুবই ইমোশনালি করাও যায় সুন্দরভাবে, যে বাবা মা যেহেতু সিঙ্গেল ফ্যামিলি, একটা ছেলে বড় হয়ে গেছে, এখন তাকে তার ক্যারিয়ারের জন্য মুভ করতেই হবে, মাকে নিয়ে যে সব জায়গায় যাওয়া যাচ্ছে না, তো মাকে যদি একটা ভালো কেয়ারিং এ রাখে, সপ্তাহে একদিন করে দেখা করতে আসে, এটা আমি যদি এখন বলিও যে দ্যাট উড নট বি এ ব্যাড সলিউশন, তাহলে কিন্তু আমার ব্যাপারেও কিন্তু এরকম এক ধরনের নেগেটিভিটি চলে আসবে। তো এই যে পারসেপশনগুলো আমরা তৈরি, ইভেন আপনি যদি দেখেন যে মুভি বা সিনেমা বা নাটক, এখন যেই বিয়ে করতেছে হানিমুনে কক্সবাজার যাওয়াটা ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, সে গরিব হোক বড়লোক হোক যাই হোক। তারপরে যেই বিয়ে করতেছে তার দেখা যাচ্ছে উইকেন্ডে একটা বউয়ের সাথে আউটিং না হলে এটা যাতে ওঠা হয় না। তারপরে ধরেন বিদেশ যাওয়ার তো একটা বড় বিষয়, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর বলেন। তো আমরা এই সোশ্যাল মিডিয়া বলেন, নেটফ্লিক্স বলেন, কি বলে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি বলেন, আমাদের এক্সপেকটেশন সেট করে দেয়। তো এই এক্সপেকটেশনটাই বেসিক্যালি আমাদের পারসেপশনও গ্রো করে দেয়। এই পারসেপশন দিয়ে আমরা বাকি জিনিসগুলোকে জাজ করা শুরু করি। তখন জাজ করতে গেলে একটা জিনিস হয়তো কনফ্লিক্ট না হওয়ারও অবস্থা, কিন্তু সেখানে আলটিমেটলি কনফ্লিক্ট হয়ে যায়। তো এই আলমগীরের এই মুভিগুলা, রঞ্জিত মল্লিকের মুভিগুলোর কারণেই ওই সময় মায়েরা বা ওই বয়সী মায়েরা এরকম বিশ্বাস করতে বাধ্য হয় যে ছেলে যদি বড়লোকের মেয়েকে বা কাউকে বিয়ে করে ফেলে দেন আমার ছেলে গন। আবার ধরেন বিয়ের পরে শুরুই হয় যে এই যে বিয়ে হলো আমার ছেলের, আমি আমার ছেলেকে হারাইলাম, এইভাবে। তো এক্ষেত্রে কনটেক্সচুয়ালি বা একটা গ্রাউন্ড সিনারিওতে যে কি, এই জিনিসটা আমরা ভাবি না। যেমন ধরেন বিয়ের পরে আমি জাস্ট একটা এক্সাম্পল দিই যে ব্যাপারগুলো কিভাবে কাজ করে। আব্দুল্লাহ আবু সাদের একটা বই ছিল সংগঠন ও বাঙালি। এই বইটা পড়ার সময় বাংলাদেশের ওভারঅল বাঙালির সাইকি নিয়ে যেগুলো বৈশিষ্ট্য বলা আছে, আমি যেই মানুষটাকে কল্পনা করছিলাম যে এই মানুষটা এক্স্যাক্টলি খাঁটি বাঙালি, যেটা আব্দুল্লাহ আবু সাদ বলছে, ঠিক ওই বই পড়ার 7 দিন পরেই যে মানুষটাকে আমি ভাবছিলাম যে সে খাঁটি বাঙালি, নিজে ওরে আমি ব্যাশিং করতেছিলাম মনে মনে, ওই মানুষটা উল্টা আর একজনের নিয়ে ব্যাশিং করা শুরু করছে যে ও হলো খাঁটি বাঙালি। তো একটা নলেজের সোর্স আমরা কিভাবে ইন্টারপ্রেট করি সেটার উপর ডিপেন্ড করছে যে কি। কিন্তু বই দিলেই যে মানুষ জ্ঞানী হবে ব্যাপারটা এমন না। কয়েকদিন আগে একটা মিম বের হয়েছিল যে জ্ঞানীদের কাফারা হচ্ছে মূর্খ লোকদের সহ্য করা। তো এই পোস্ট যে দিচ্ছে বাণীতে হজরত আলী, তো এই পোস্ট যারা দিচ্ছে তাদেরকে আমি মনে করি যে তারা মূর্খ এবং মনে করেন যে ইললজিক্যাল, এবং তাদেরকে আমি মনে করতাম যে আমার কাফারা তাদেরকে আমি সহ্য করি, অথচ ওই মানুষগুলো আবার এই পোস্ট দিচ্ছে, ও আবার আমাকে মিন করছে কিনা আমি জানি না। তো পারসেপশন খুবই একটা বাজে জিনিস। তো এই যে আমাদের এন্টারটেনমেন্টের যে সোর্সগুলো এই পারসেপশনগুলো গ্রো করে, এই গ্রো করার কারণে ফ্যামিলির মধ্যে এই যে বিয়ের পরে বউ, শাশুড়ি, ননদ, এই যে প্রবলেমগুলা এগুলো হয়। তো আমার মনে হয় যে বড় ছেলের বিয়ের পরের লাইফের বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ব্যালেন্সিং আউট অল থ্রি, এবং এই ত্রিমুখী বা ত্রিভুজের যে একটা ব্যালেন্স সেই জিনিসটা মেনটেন করা। মধ্যবিত্ত ফ্যামিলি হলে এটা আরো বড় বিষয়, কারণ আমাদের যারা নিজেদেরকে মনে করি যে ধরেন মডারেট মুসলিম অথবা আধুনিক মানুষ, তারা এই ডিসকাশনগুলোতে আমরা খুব একটা দেখি না। মানুষ এগুলো আমরা ছাপায় ছাপায় করতে চেষ্টা করি আমাদের ফ্যামিলিতে প্রবলেম হলে। বাট যারা দেখলাম যে ইসলামিক স্কলার টাইপের, ওদের গ্রাউন্ডে আমি দেখলাম যে ওরা এটা একটা পোটেনশিয়াল প্রবলেম হিসেবে পিক করছে, এবং তারা ইভেন ট্রেনিংও অফার করছে যে হাউ টু রিজলভ ইউর ফ্যামিলি কনফ্লিক্ট বিটুইন ইউর মাদার অ্যান্ড ইউর ওয়াইফ অর ইউর সিস্টার্স। এবং এটা অনেকে কোর্স অফার করছে যে বিয়ের আগে জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করবা, কারণ
আমরা তো বয়স হলে বিয়ে দিচ্ছি, কিন্তু একটা ছেলে মেন্টালি ম্যাচিওর হচ্ছে কিনা, কনফ্লিক্ট রিজলভ করতে পারবে কিনা, এই বিষয়গুলো না দেখে বিয়ে দিয়ে দিচ্ছি। তো তখন এই প্রবলেমগুলো এমন বড় হয়ে যায় যে ছেলেটা আলটিমেটলি তার ক্যারিয়ারও ফোকাস করতে পারে না, তার গ্রোথ নিয়েও চিন্তা করতে পারে না, সে ইনকাম করছে কিন্তু তার আলটিমেটলি কোনো সুখ নেই। তো এই প্রবলেমটাতে অনেকেই ভুগে। তো আমরা এখন এটা নিয়ে কথা বলি না। তো আমার মনে হয় যে এক্ষেত্রে যারা সচেতন মানুষ তারা চেষ্টা করব যে আমি কনজিউমার হিসেবে কতটা খারাপ, যে যা দিচ্ছে তাই আমি যদি কনজিউম করি তাহলে সমস্যা, আমার গ্রাউন্ড নেই। আর একটা বিষয় হলো যে কোনো একটা বিষয়ে যখন আমরা পারসেপশন গ্রো করছি, নিজের পার্সোনালিটি তৈরি করার ক্ষেত্রে হোক অথবা নিজের বিহেভ বা অ্যাকশন তৈরি করার ক্ষেত্রে হোক, এটা কতটুকু ওয়েল এক্সপ্লেইনড বা বেটার এক্সপ্লেনেশন দিয়ে কতটুকু জাস্টিফাইড। কারণ এইভাবে যদি এই বিষয়গুলোকে আমরা ইন্টারপ্রেট করি তাহলে ইন দ্য লং রান অনেক প্রবলেম হবে আর কি। তো এই রাজ্জাক, শাবানা বলেন, রঞ্জিত মল্লিকের এইসব মুভি আমার মনে হয় যে ওই সময় আমার কাছে আনরিয়েলিস্টিক মনে হইতো। যাদের সাথে দেখতাম, চাচি, নানি বা এরকম, লিটারালি কান্না করতো আর গায়েল দিত, নিজেদের লাইফের সাথে রিলেট করতো, ঘটনা হয়তো সত্য না। আমি নিজে দেখতেছি যে হয়তো তার ব্যাড পারসেপশনের কারণে তার ছেলের বউকে সে দেখতে পারতেছে না, অথচ সে এই রঞ্জিত মল্লিকের মুভি দেখে বড় ছেলের মতো নিজেকে রিলেট করে নিজের সব দোষ মনে করেন যে ঝেড়ে দিচ্ছে, কিন্তু তার নিজেকে যে সে সমালোচনা করবে ব্যাপারটা এমনভাবে কাজ করে না। ওকে, তুমি একটু আগে বৃদ্ধাশ্রমের যে প্রসঙ্গটা তুললা, এটা তো বৃদ্ধাশ্রমের যে আইডিয়াগুলো, এটা তো মোস্টলি ওয়েস্টার্ন আইডিয়া। সো ওয়েস্টার্ন ওরা তো আসলে খুবই ইন্ডিভিজুয়ালিস্ট লাইফ লিড করে। দেখা যাচ্ছে ওদের ওখানে মাইলের পর মাইল কোনো মানুষই নাই, তুমি যেহেতু বাইরে ছিলা দেখছো। তো ওরা ধরো লাইফটাকে যেভাবে দেখে, আমাদের হচ্ছে এইরকম খুবই ফ্যামিলি বন্ডিং আলা যে লাইফ, যে সোশ্যাল বন্ডিং লাইফ, এই সোশ্যাল বন্ডিং লাইফে তুমি যদি চিন্তা করো তাহলে তো আসলে এই যে বৃদ্ধ বাবা মা শেষ বয়সে একা একা থাকতেছে, ছেলে মেয়েরা যে যার মতো আলাদা হয়ে গেছে, কেউ বিদেশে গেছে, কেউ ঢাকা থাকতেছে, বাবা মার জন্য সময় দিচ্ছে না, এটা তো আসলে খারাপ লাগার মতোই। মানে যেহেতু আমরা ফ্যামিলির মধ্যে থাকি, ফলে আমাদের তো এটা মনে হইতেই পারে যে বৃদ্ধ বয়সে আইসা তাহলে সে কি করলো। মানে এটা তাহলে ইউরোপের একটা মানুষ যেহেতু ওই লাইফেই অভ্যস্ত, ও জিনিসটা যেভাবে দেখে, আমাদের ঐতিহাসিক যে জীবনধারা সেটার সাথে কি এটা আসলে এটা, মানে আমার কাছে তো এটা খুব লজিক্যালি মনে হয়। ওয়েস্টার্ন কালচারের ক্যারিয়ার স্ট্রাকচার কেন তাহলে চুজ করছেন? তাহলে ওয়েস্টার্ন কালচারের কি বলে রিয়েল এস্টেট কেন চুজ করছেন? ওয়েস্টার্ন কালচারের জীবন পদ্ধতি কেন চুজ করছেন? যে উইকেন্ডে আমার এখানে যাইতে হবে, তারপরে তো যেই আদর্শগুলো আপনি ওখান থেকে ইম্পোর্ট করছেন ওইটার কনসিকোয়েন্সও তো আপনাকে ফেস করতে হবে। তো বাঙালি কালচারে যদি হইতে হয় তাহলে আপনি এখনো জমিদারি করেন, এখনো গৃহস্থালি করেন, এখনো কৃষিকাজ করেন, এখনো ব্যবসা করেন এবং সন্তান নেন 5-6টা বা 4-5টা, তাহলে কম্বাইন্ড ফ্যামিলি হবে। তাহলে আপনি যেখানে যান না কেন একজন না একজন সাপোর্টিং হ্যান্ড থাকবে। এখন বৃদ্ধাশ্রম যদি নাও হয়, এখন অনেক যারা কন্টেম্পোরারি আমার মতো আছে, যাদের বয়স 40, ঢাকা এস্টাবলিশ, তাদের মা হয়তো ঢাকা এসে থাকতে পারে না, তারা গ্রামে কোনো না কোনো সাপোর্ট হ্যান্ড দিয়ে তাকে বাসায় রাখতেছে। তখন তার সাকসেসটাকে বা এস্টাবলিশমেন্টটাকে তার প্রতিবেশীরা ভাবতেছে যে যতই বড় লোক হোক, যতই টাকা ইনকাম করুক, তার মা তো এখানে কষ্টে আছে, তো তার সাকসেসটা এখানে তার মায়ের কষ্ট দিয়ে টোটালি ভ্যানিশ করে দেওয়া হয়। তো আপনি যদি ওইটা না মানতে পারেন তাহলে বৃদ্ধাশ্রম কেন মানবেন না? তো আমাদের বাংলাদেশের ওভারঅল প্রবলেম হচ্ছে কি, বাংলাদেশের বলবো না, গ্লোবালাইজেশনের প্রবলেমটা হলো যে আমরা একটা পার্ট নিচ্ছি বাধ্য হয়ে, ওই পার্টের কারণে আমাদের যে একটা জায়গায় ইমব্যালেন্স হচ্ছে, ওইটার জন্য আবার আমাদের কষ্ট হয়। তো এইভাবে আমাদের যতই বড় হচ্ছি, একটা জিনিস নিতে গেলে একটা জায়গায় ইমব্যালেন্স হবে, এইভাবে আমাদেরকে মানে একটা নিতে গেলে একটা জায়গায় সমস্যা। হ্যাঁ, আমরা যদি বাইরে থেকে আলু পেঁয়াজ আমদানি করি সেটা তো দেখা যায়, কিন্তু আমরা যখন আইডিওলজি কালচার এইটাও যে এই আলু পটলের সাথে আমদানি হয়, এটা তো আসলে ঠিক আমরা বুঝি না। এটা রোধ করার কোনো উপায় নাই। এবং যারা এই ব্যাপারগুলো নিয়ে ফুল রিয়ালাইজেশন নিয়ে তাদের ক্যারিয়ারও শিফট করে ফেলছে, আই স্যালুট দেম। এরকম কয়েকজনকে আমি চিনি যারা এরকম ট্রেডিশনাল জব স্ট্রাকচার এগুলোর মধ্যে নাই, তারা নিজেদের বিজনেস স্টাবলিশ করছে, ফার্ম কিনছে, কৃষিকাজ করে, ওখানে রিসোর্ট বানাইছে এবং বিজনেস নিয়ে তারা ফোকাস করছে, তারা বড় ফ্যামিলি করছে এবং তাদের বাবা মা নিয়ে কোনো ঝামেলা এরকম কখনো শুনি নাই যে এরকম ডিস্টেন্সের প্রবলেম। তো মাঝে মাঝে তো এরকম মনে হয় যে যদি এই বিষয়গুলো ছোটবেলা থেকে বুঝতাম যে আমার একটা কন্টেম্পোরারি টাইমে বেস্ট অফ দ্য বেস্ট হওয়ার জন্যে এডুকেশনটা একমাত্র মাধ্যম না, তাহলে তো আমি অবশ্যই এডুকেশন চুজ করতাম না।
যখন আমি ক্লাস 8-এ পড়তাম আমার বাবা মার তো অত কিছু ছিল না, সমাজে কেউ ছিল না, তার সম্মান ছিল তার ছেলে ভালো স্টুডেন্ট। দ্যাট মেড মি মোটিভেটেড টু গ্রো, মানে বিকাম মোর ভালো স্টুডেন্ট। তো এই জিনিসটা যদি তখন বুঝতাম যে না, ভালো স্টুডেন্টের বাইরেও তুমি যদি এখন থেকে বিজনেস বুঝো, এখন থেকে যারা বিজনেস করছে বা যারা কৃষিকাজ করছে এদের সাথে তুমি এনগেজ হও, একটা সার্টেন লেভেল পর্যন্ত পড়াশোনা করো, তাহলে তুমি ওই রিলেটেড একটা সার্টেন সাস্টেনেবল লাইফ পাওয়া পরবর্তীতে। কারণ আমাকে এডুকেশন বোঝানো হয়েছে, ওটা আমি মোর মানে মনে হয়েছে যে রিওয়ার্ডিং, বাবা মার ইজ্জত বাড়তেছে, তা হোয়াই নট। কিন্তু একটা লেভেলের পর এসে দেখলাম যে না, এখন চাকরি করতে গেলে তো আমি বাবা মারকে সময় দিতে পারতেছি না, আমাকে ঢাকায় থাকতে হবে। আমি যে রাজশাহী যদি যাই তাহলে এই লেভেলের চাকরি পাবো না, আর এই বয়সে এসে যদি আমি আবার বিজনেসের দিকে যেতে চাই ওই রিলেটেড নলেজ আমাকে তৈরি করতে অনেক সময় লাগবে, তো ক্ষেত্রে ফেল হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে যদি কৃষিকাজে যেতে চাই সেটা সোশ্যালি অ্যাপ্রুভড হবে না। সো আমি বলবো যে ব্যাপারগুলো আসলে খুবই কমপ্লিকেটেড। তো আমি জানি না এক্ষেত্রে আপনার আমাকে কোশ্চেনও করা হয় না যে ক্ষেত্রে তাহলে কি করণীয়, সেটা হয়তো আমি এখন বলতে পারবো না, বাট কমপ্লেক্সের সিচুয়েশনগুলো আমি বোঝানোর জন্য বললাম যে লেটস সে ছেলেদেরকে যখন তার রিওয়ার্ডের এরিয়াগুলো বোঝানো হয়, মধ্যবিত্ত ম্যাক্সিমামে দেখানো হয় এডুকেশনটাই মেইন। এখন যদিও চেঞ্জ হচ্ছে, সোশ্যাল মিডিয়া আসতেছে, ডিজিটাল মিডিয়া আসতেছে, সোশ্যাল মিডিয়ায় স্টার হওয়া যাচ্ছে, এগুলো এক একটা আর্নিংয়ের সোর্স, এভাবে অনেকে বড় হয়েছে। বাট আমাদের সময় জাস্ট অপশন একটাই ছিল, এডুকেশন। তো ওই সময় তো বিজনেস দেখানো হয় না। ইভেন আমি যদি দেখি যে আমার ওই বয়সে যারা যারা ধরেন বিজনেসের দিকে গেছে, দে আর আর্নিং মোর দেন মি, এবং লিভিং ইন রাজশাহী, তারা বিজনেস করতেছে এবং এখন তাদের ইনকামের সোর্স মোর স্ট্রঙ্গার দেন মি। তারা চাইলে অনেক ইনকাম করতে পারবে, বাট আমি জব করে তো বেশি পারবো না। ওকে, তাহলে এই যে এডুকেশনের চাইতে, মানে মধ্যবিত্তের জন্য এডুকেশনের চাইতে নিরাপদ ইনভেস্টমেন্ট আসলে কি আছে? মধ্যবিত্তের জন্য এডুকেশনের চাইতে নিরাপদ ইনভেস্টমেন্ট আমার মনে হয় যে তাদেরকে প্রথমত কনভিন্স করা মুশকিল হবে, কারণ এডুকেশন দিয়ে যদি তার ছেলে মেধাবী হয় তাহলে সম্মানটা পাওয়া যায়, কিন্তু বিজনেস দিয়ে তো বড় হইতে অ্যাটলিস্ট 10 বছর লাগবে। তো ইয়াং এজে বাবা মায়ের এটা মানতে চাইবে কিনা সেটা একটা বড় বিষয়। বাট যারা মানতে পারবে তাদের জন্য আমার মনে হয় যেটা একটা লং ইনভেস্টমেন্ট এবং সাস্টেনেবল ইনভেস্টমেন্ট টু মানে হেল্প ইউর কিডস টু বিকাম এ বিজনেসম্যান। এখন থেকে বিজনেস শিখুক। আমার মনে হয় যে কোনো একটা সেক্টরে যদি কেউ টপ 10% হতে চায়, তার পিছনে অ্যাটলিস্ট তার আর্লি এজের 20-22 বছর দিতেই হবে, তাহলে ওই জায়গায় সম্ভব না। তুমি আমাকে বলতেছিলা যে আমি যেন তোমাকে জিজ্ঞেস করি যে বড় ছেলেদের পক্ষে কি বিলিনিয়ার বা স্টার্ট আপ দেওয়ার যে ঝুঁকি নেওয়া, সেইটা ঝুঁকি নেওয়ার মতো ফিজিবিলিটি বাংলাদেশে আছে কিনা। সো ঠিক আছে, তুমি যেটা জিজ্ঞেস করতে বলছিলা সেটাই বলি, মানে এই বিলিনিয়ার হওয়ার সাথে বা স্টার্ট আপ দেওয়ার ঝুঁকি নেওয়ার সাথে বড় ছেলে হওয়ার আসলে কোরিলেশনটা কোথায়, বা তুমি আসলে কি মিন করতে চাইছিলা? এটা আমি মিন করতে চাইছি যে বড় ছেলেরা দে ক্যান নট অ্যাভয়েড দ্য ফ্যামিলি অ্যাটাচমেন্ট, অ্যান্ড দে ক্যান নট বি সেলফ সেন্টার্ড, অ্যান্ড দে ক্যান নট বি সেলফিশ। এই তিনটা কারণে তারা কখনোই নিজেকে ফোকাস করতে পারবে না। ফোকাস না করার কারণে তার একটা জায়গায় বেশি সময় দেওয়া হবে না, সে বিলিয়নিয়ার হতে পারবে না। ঠিক আছে, টেকনিক্যালি, বাট এটা আর কি। কিন্তু এখন তো প্রায় সব ফ্যামিলিতে, ইভেন জেলা শহরগুলোতেও তো ওই আগের মতো অনেক অনেক বাচ্চা আর থাকে না। সেক্ষেত্রে যেটা হয়েছে, সেক্ষেত্রে বড় ছেলে আইডিয়াটা কি 2030-35 ওই সময় বড় ছেলে আইডিয়াটা কি প্রাসঙ্গিক থাকবে, নাকি তোমরাই শেষ বড় ছেলে? ইভেন আমার মনে হয় যে যাদের জন্ম 2000-এর মধ্যে তারাই আমার মনে হয় যে শেষ জেনারেশন থাকবে। তারপরে বড় ছেলের ব্যাপারটা খুব একটা কাজ করবে না, তখন বাবা মারাও তাদের ব্যাপারটা তারাই ম্যানেজ করার ট্রাই করবে। এটা আমার প্রেডিকশন যে তারা অ্যাটলিস্ট তাদের কি বলে শেষ বয়সে তারা কি করবে সেই প্ল্যানটা তার আগে থেকে তারা করতে হবে, আর তা না হলে সাফারিং বাড়বে। ওকে, সো তোমরাও তো বাবা মা হবা, বা তোমাদের বন্ধু বান্ধব কি বাবা মা হয়েছে। সো আগের জেনারেশনের বাবা মার থেকে আসলে লার্নিংটা কি, যেটা বলতেছিলাম তাদের এক্সপিরিয়েন্স দেখে, মানে ওইখানে আসলে কি গ্যাপ পাওয়া যায়, যে গ্যাপটা মনে করো যে তোমরা যখন বাবা মা হবা সেই গ্যাপটা থাকবে না বলে মনে করতেছো, মানে ওই তাদের ওই গ্যাপ থেকে তো মানে কি শিক্ষা নেওয়া বলা যেতে পারে? আসলে আমার কাছে তো মনে হয় যে আগের বাবা মার মানে আমাদের যে বাবা মার ওই কন্টেম্পোরারি ওই সময়কার জেনারেশন যারা ছিল
তাদের একটা জিনিস দেখছি যে তারা ছেলেদেরকে বড় করার জন্য অনেক ইনভেস্ট করছে, এফোর্ট দিছে, টাইম দিছে, যেটা এই জেনারেশনের দিতে পারবে কিনা আমি এটা নিয়ে খুবই আনসার্টেন। কারণ এখানে সবাইকে কিছু না কিছু হইতে বলা হয়, বাট আই এম রিয়েলি ওরিড যে একটা মানুষ যখন বাবা হয়, একটা ছেলে বা একটা মা, তখন তার নিজের গোল সে ভুলে যায়, ভুলে যাবে, এবং এই জিনিসটা ধরে রাখা মুশকিল। আর আপনাকে কন্টিনিউয়াসলি পুক করা হবে যে আপনি কি করছেন, এবং এই কম্পিটিশনের এই নতুন ওয়ার্ল্ডে ছেলের পেছনে ইনভেস্ট করার মতো মানসিকতা বাবা বা মায়েদের থাকবে কিনা এটা নিয়ে আমি ওরিড। তো এই লার্নিংটা আমাদেরকে নিতে হবে। আবার এটা যদি এবার ভাবি যে তাহলে কি 30 বছর বয়সে আমি যদি কোনো কিছু না করতে পারি, তাহলে সন্তান হলে কি আমার আর কোনো কিছু করার অপশন নাই? এরকম দোলাচলের মধ্যে থাকে। তো আমার মনে হয় যে ওই জিনিস শিক্ষাটা নেওয়া উচিত যে ছেলে যখন একটা আসবে আমার ফ্যামিলিতে, বা ছেলে হোক মেয়ে হোক, তার পেছনে আমার ইনভেস্টমেন্ট করা লাগবে, তার টাইমটা যাতে গুড হয়, সে যাতে দুনিয়াতে এসে যত কিছু যার পাওয়ার ছিল সেটা যাতে পায়, এই জিনিসটা মেক শিওর করাটা আমার মনে হয় প্যারেন্টের দায়িত্ব। আচ্ছা, এই জিনিসটা শেখা উচিত, যেটা এখন কম হবে। কিন্তু আগের বাবা মার যত স্যাক্রিফাইসিং ছিল, এখনকার বাবা মা তো অতটা স্যাক্রিফাইসিংও না। ওটাই বললাম যে টাইমটা তো একটা বড় স্যাক্রিফাইস। আমি তো এরকম শুনছি যে ধরেন আমার বাবার কথা যদি বলি, সে আমাকে পড়াইতো, ইভেন আমাকে নদীতে গোসল করতে নিয়ে যেত, আমাকে সে এক্সপ্লোর করাইছে, তারপরে আমাকে সাঁতার শেখাইছে, তারপরে হচ্ছে প্রত্যেকদিন ফজর নামাজের পরে কোরআন শরীফ পড়াইতো। তো যে লাইফের ডিসিপ্লিনের ব্যাপারটা সে মেক শিওর করছে। তো এই সময়টা সে অনেক দিছে, সে ইনকাম করে নাই তেমন, কিন্তু আমাকে সময় দিতে পারছে। আচ্ছা, যেটা আমার ফাউন্ডেশন গড়ে দিছে, এবং যা পার্সোনালিটি দ্যাট আই হোল্ড মোস্টলি আমি বলবো যে ইন্সপায়ার্ড বাই হিম। তো এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের জেনারেশন তাদের ফ্যামিলিকে দিতে পারবে কিনা, পারার ইচ্ছা থাকলেও হয়তো সম্ভব হবে কিনা। ওকে, তাইলে ধরো আমি যেটা বলতে চাচ্ছি যে তাদের প্যারেন্টিংয়ের এত সমালোচনা বা এত কিছুর পরও তারা তাদের বাচ্চাকে যে কোয়ালিটিতে ডেভেলপ করছে, আমাদের এখনকার প্যারেন্টিংয়ের নিয়ে আমাদের যত প্যারেন্টিং গাইড, প্যারেন্টিং টিউটোরিয়াল, এত আলাপের পরবর্তীতে আমাদের জেনারেশনের বাবা মা যারা হয়েছে, তারা যে বাচ্চাটা বিল্ড আপ করতেছে, তাদের কোয়ালিটি আর তাদের কোয়ালিটি কি মানে একই রকম থাকবে নাকি তুমি মনে করো যে তাদের প্যারেন্টিং এত ভুল হওয়া সত্ত্বেও তারা আসলে বেটার কোয়ালিটির চাইল্ড গ্রুম করছে? এটার জন্য আসলে প্যারেন্টরা মেইন ফ্যাক্টর না বাচ্চা বড় হওয়ার পেছনে তাদের কোয়ালিটির সাথে। আমার মনে হয় ফ্যাক্টরটা হচ্ছে একটা টাইম। ওই টাইমে প্যারেন্টরা ফরচুনেট এনাফ ছিল, ডিস্ট্রাকশন কম ছিল, তারা অল্প আয়েও সন্তুষ্ট ছিল এবং বাচ্চাদেরকে সময় দিতে পারছে। কিন্তু এখনকার টাইমটা এমন যে আপনার অল্প আয় দিয়ে হবেও না, আর বেশি আয় করতে হলে সময় বেশি দিতে হবে। আর তখন মায়েরা হয়তো বাসায় থাকতো, এখন মায়েরাও বাসায় থাকবে না, এটাই স্বাভাবিক, টাইম রিকোয়ার্ড। তো এই যুগের সাথে তাল মিলাতে কেউ তো আর বনবাসে যেতে পারবে না। সো এখনকার বাচ্চারা আমার মনে হয় যে কারা বেটার কারা ওর্স এরকমভাবে কম্পেয়ারিং হবে না, বা কোয়ালিটির দিক দিয়েও হবে না। বাট আমি এক্ষেত্রে পার্থক্যটা বলতে পারি যে টেনশন কোনটাতে কখন ছিল। আগেকার সময় টেনশন ছিল যে আমার বাচ্চা বকে যাবে কিনা, নেশাখোর হবে কিনা, আমাদের এলাকায় যেটা দেখছি, বা আমার বাচ্চা ওয়েল এডুকেটেড হতে পারবে কিনা, এগুলো নিয়ে টেনশন ছিল, বাজে সঙ্গ পাচ্ছে কিনা। বাট এখনকার বাচ্চাদের টেনশনটা থাকবে এরকম যে আমার বাচ্চা কি বলে ডিসেবলড হচ্ছে কিনা, এডিএইচডি হচ্ছে কিনা, বা আমার বাচ্চা সোশ্যালি ফাংশনাল বা নর্মাল হচ্ছে কিনা। তারপরে আসে যে আমার বাচ্চা ভালো করবে কিনা, বাজে সঙ্গতে যাবে কিনা, নেশা করবে কিনা। তো টেনশনগুলো ডিফারেন্ট। তো আরও টেনশন থাকতে পারে এখন হয়তো আরেকটু আপার ক্লাস হইলে সে তার জেন্ডার ঠিক আছে কিনা, এরকম টেনশনগুলো। তো টেনশনের ডিফারেন্স আছে। আর তাছাড়া আমার মনে হয় যে কোয়ালিটির ব্যাপারগুলা বাবা মারকে ফ্যাক্টর দিয়ে বিচার করার উচিত হবে না, কারণ এখনকার বাচ্চার মোর স্মার্ট বেশি। ওকে, তাহলে বড় ছেলের যে এত এত গল্প আমরা এতদিন শুনলাম, এই বড় ছেলের তো তারা কোনো লেগাসি থাকতেছে না, মানে বড় ছেলের আইডেন্টিটিটাই তো সামনে আর বোধহয় থাকবে না। তো তাহলে এই ফ্যামিলি
ফ্যামিলি কালচার বা এই সোশ্যাল যে লাইফ, সেটার যে একটা পরম্পরা, সেই পরম্পরায় বড় ছেলের এটা আসলে আমরা তাহলে কি হিসেবে পাবো? মানে বড় ছেলের থেকে আসলে লার্নিংটা কি থাকবে নেক্সট ডে, টেক আওয়েটা কি? আচ্ছা, সেটা আসলে আমি কোশ্চেনটা আমাকে ভাবায় তুললো যে বড় ছেলের আসলে কোনো টেক অ্যাওয়েটা কি থাকবে। আমি আসলে জানি না এটা কি টেক অ্যাওয়ে থাকবে, কারণ আমার মনে হয় যে আমাদের জেনারেশনের আগের জেনারেশন যারা ছিল, যেমন আমার বাবার কথা বলি, আমার দাদার কথা বলি, তাদের বড় ছেলেদের রোল আরো বড় ছিল। তো আস্তে আস্তে রোলের সিগনিফিকেন্স কমছে। তো আমার মনে হয় যে 2000 সালের পরে যারা জন্মগ্রহণ করছে তাদের সিগনিফিকেন্স আর থাকবে কিনা আমি শিওর না। ওকে, তখন ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে বিচার হবে। তো ডাইনোসর যেরকম বিলুপ্ত হয়ে গেল, বড় ছেলেও বিলুপ্ত হয়ে যাবে, তাই তো? বড় হয়ে যাচ্ছে আসলে। তো তুমি মানে শেষ জেনারেশনের একজন বড় ছেলে হিসেবে পূর্বসূরীদের উদ্দেশ্যে তোমার আসলে কি বক্তব্য আছে? মানে পূর্বসূরীদের, বড় ছেলেদের যদি কোনো হল অফ ফেম বানানো, সেই হল অফ ফেমের পূর্বসূরীদের থেকে তুমি কি পাইছিলে এবং তাদের উদ্দেশ্যে তোমার আসলে কি বলার আছে? যদি বলে আমার পূর্বসূরী যারা আছে, হ্যাঁ, উত্তরসূরি যেহেতু থাকতেছে, উত্তরসূরিদের একটু বলার হতো। আচ্ছা, পূর্বসূরীদের ক্ষেত্রে আমি বলবো যে যারা বড় ছেলের রোল ভালোভাবে পালন করতে পারছে তাদের প্রতি আমার স্যালুট। কারণ আমি কয়েক ধরনের মানুষকে পার্সোনালি খুবই রিগার্ড করি। 1 নম্বর হচ্ছে যারা এন্টারপ্রেনার, আর 2 নম্বর হচ্ছে যারা এই যে আর্টিস্ট, মিউজিক করে বা এরকম করে যারা, আর 3 নম্বর হচ্ছে আপনার মুয়াজ্জিন বা ইমাম যারা, এদের। আর 4 নম্বর হলো যারা এই যে বড় ছেলে হয়েও সাকসেসফুলি মরার আগ পর্যন্ত ডিগনিটি অ্যান্ড সম্মান সহ মারা যেতে পারছে এরা। তো আমি ওদেরকে এই জন্য বলতে চাই যে ইউ গাইজ মেড ইউর লাইফ সো মিনিংফুল while you stay in this দুনিয়া। আর যদি এরকম কোনো ফর্মাল ইভেন্ট থাকতো এবং বড় ছেলে কানেকশনে যদি সুযোগ থাকতো, বড় ছেলে জনসভা বা বড় ছেলে সংঘ নামে কোনো কিছু যদি থাকতো, তাহলে আমার উপরের জেনারেশন যারা জীবিত আছে তাদের সাথে আমি রিয়েলি মিট করতে চাইতাম এবং এটা নিয়ে আরো বেশি ডিসকাস করতে চাইতাম এবং মনে করতাম যে কোন জিনিসটা আসলে শেখা দরকার এখনো, বা কোন জিনিসটা শেখা হয় নাই, বা তাদের সাথে আমি রিলেট করার একটা সুযোগ পাইতাম। তো তুমি তো অনেক নেটওয়ার্কিং করো, তুমি লিঙ্কডিনে বা ফেসবুকে একটা বড় ছেলে সংঘ নামের গ্রুপ বা এই ভার্চুয়ালি তো করতেই পারতা, সেটা কেন করো না? তো নিশ্চয়ই অনেক অনেক বড় ছেলে তো পাইতে, তোমার তো এখনো 40ও হয় নাই, ফলে যা 50 বছর 60 বছরের যে সমস্ত বড় ছেলে তাদের সাথে তো কানেক্টেড হইতেই পারতা, সেটা কেন করতেছে না? আসলে আমার কাছে যেটা মনে হয় যে আমি ইনিশিয়েশনে খুবই বাজে এবং যেটার জন্য অনেক কিছু হয়তো সাফারও করি। তো ওটা যদি সুযোগ হয় তাহলে করব, এবং ইনিশিয়েট না করার কারণে এই জিনিসটাগুলো হয় না। অনেক চিন্তায় তো এরকম আসে, সেটা ইনিশিয়েট করা হয় না। ওকে, সো আমাদের আলোচনা অলমোস্ট শেষের দিকে। এই যে তুমি যে চশমা পরে আজকে বড় ছেলে নিয়ে যে আলাপ করতে আসলা, সানগ্লাস পরার বা না পরায় কি তোমার এই আজকের এই শোয়ের কোনো চেঞ্জ আসতো নাকি এটা জাস্ট? না, সানগ্লাস পরার কারণে কোনো চেঞ্জ আসতো না। আমি তো আমাকে দেখতে পাচ্ছি না, ভিডিও আসলে দেখা যাবে যে কেমন লাগে, বাট সানগ্লাসের কারণে আমার চিন্তায় কথায় কোনো কিছু বদল হয় নাই। হ্যাঁ, বাট তুই যে আমাদের এরকম টি শার্ট পরে আসতা, তাহলে কি মানে আলাপটা আরো ক্যাজুয়াল লাগতো নাকি তোমার সবসময় মনে হয়েছে তুমি একটা কমিক্যাল একটা অবস্থানে থেকে সিরিয়াস কথা বলতেছো? আমার একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়ছিল। আমি যখন ইউএসএ তে ছিলাম, আমার এক ম্যাডাম ছিল, উনি ইন্টারকালচারাল কমিউনিকেশন ক্লাস নিত। তো ওখানে টপিক ছিল যে ইন্টারকালচারালের কোনো একটা পার্টিকুলার টপিক ধরে 2 কালচারের ডিফারেন্সটা বলতে। তো আমি জানি না সে আমাকে পারসিভ করছিল আমি খুব ফানি হিউমারাস। তো আমি ওই জায়গায় মানে খুবই বোল্ড একটা অ্যাপ্রোচ নিয়ে বলছি যে আমি 2 কালচারের ওই যে আপনার মুসলমানের ইংলিশ কি যাদের করে, তাই না? তো এটা আমারও মনে পড়ছে না ইংলিশটা। তো ওইটার কালচার নিয়ে আমি কথা বলবো। তো ইনিশিয়ালি সবাই হাসছে যে এটা কোনো কথা হলো এরকম। পরে আমি লিটারালি প্রেজেন্টেশন বানাইছি। আমার একটা ফ্রেন্ড ছিল ইন্ডিয়ান, তো তারে দিছি মুসলমানদের এটা নিয়ে বলতে, আর আমি বলছিলাম হচ্ছে বাকি রিলিজিয়ানদের যারা এগুলো করে, এবং এটা হিস্ট্রি সব কিছু মিলে। তো যেদিন প্রেজেন্টেশনের সময় ছিল, তা আমি বের করছি প্রথম স্লাইড, ওখানে ছবি টবি দিয়ে অ্যাটাচ করা। টিচার পর্যন্ত হাসতেছে। তারপরে আমাকে বলছে যে ঠিক আছে তুমি এটা করতেছো, বাট বি সিরিয়াস,
তারপরে আমি সবাইকে মোটামুটি এনগেজ করতে পারছি ফুল 30 মিনিটস উইথ সিরিয়াসনেস। কেউ হাসলে এরকম করে হাসছে আর কি। তো আমার মনে হয় যে হ্যাঁ, আমি আমার ড্রেসের কারণে আমার কনভারসেশনে কোনো কিছু চেঞ্জ হয় নাই, এবং টি শার্ট পরলেও যে খুব ভারী কি আসতো ব্যাপারটা এমন না আর কি। আচ্ছা, তো ঠিক আছে রুহুল আমিন, তুমি চা খাও, আলাপ শেষ করি। ওকে, থ্যাংক ইউ। রুহুল আমিনের সাথে আলাপ করতে গিয়ে ফিল করলাম যে আমার যে পরিবারের জন্ম, সেই পরিবারে ছেলে হিসেবে আমার যে পজিশন সেটা হচ্ছে প্রথম, অর্থাৎ আমিও বড় ছেলে, কিন্তু আমার উপরে 2 বোন আছে। এবং যেহেতু আমি ফ্যামিলি সাথে আগে থেকেই এই ডেকোরামটা খুব একটা এনজয় করি না, ফলে বড় ছেলে সংক্রান্ত যে সমস্ত এক্সপিরিয়েন্স আমি শুনলাম সেগুলোর বেশিরভাগের সাথে আসলে আমি কানেক্ট করতে পারি নাই। বাট যেটা হয়েছে যে যেহেতু অন্যান্য মানুষের গল্প শোনা হয় এবং তাদের লাইফ দেখা হয়, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে একটা সময়, দীর্ঘ সময় পর্যন্ত বড় ছেলের যে বিষয়টা, তাদের যে একটা লাইফ ছিল, সেই লাইফটা আসলে কীভাবে পোট্রে করা যায়, আমার মনে হয়েছে যে এইটাও বাবুল রশিদর আলাপের একটা বড় জায়গা হইতে পারে, এবং সেই জায়গা কাভার করতে গিয়ে আসলে অনেক কিছু উঠে আসছে। তো আজকের আলাপ থেকে আসলে টেকওয়েটা কি আমি জানি না, হয়তো কোনো টেকওয়ে নাও থাকতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে এই আলাপটা তুলে রাখা জরুরি। কারণ হচ্ছে ওই যেটা বলতেছিলাম যে ডাইনোসরের মতো বড় ছেলেও আসলে বিলুপ্ত হয়ে গেছে, আমাদের ছেলেপেলেই আসলে এই বড় ছেলের জেনারেশনের শেষ প্রতিনিধি। সো যাই হোক, আজকের মতো আলাপ শেষ। ভবিষ্যতে আবার বাবলুরের সাথে অন্য কোনো টপিকে কথা বলা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, ধন্যবাদ।